প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে চলে এলো শুক্রবারের রাত। আর আপনারা জানেন শুক্রবারের রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আর আমিও নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এনটিভিতে প্রচারিত হচ্ছে প্রতি রবি সোম মঙ্গল রাত 8:20 ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আজকে যে দুজনকে আমাদের রূপকথার রাতে আমন্ত্রণ জানিয়েছি, ঘরের শত্রু বিভীষণ এই নাটকের সাথে সম্পৃক্ত। আমি যাকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হতে চেয়েছিলেন অভিনেতা, তবে তিনি হয়েছেন নির্মাতা। আর শুধুমাত্র নির্মাতা পরিচয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি একজন লেখক, চিত্রনাট্যকার এবং নির্মাতা সাজিন আহমেদ বাবু। স্বাগত রূপকথার রাতে। থ্যাংক ইউ। আরও একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি ঘরের শত্রু বিভীষণ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী অ্যানিলা তানজুম। রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। খুব সুন্দর লাগছে দেখতে, সাদাতে স্নিগ্ধ লাগছে, সুন্দর লাগছে। আর অভিজ্ঞ মানুষের পাশে অবশ্যই। একটু নার্ভাস নাকি? না, আমি দুইজন অভিজ্ঞ মানুষের পাশে বসে আছি। না না, ঘরের শত্রু বিভীষণ নাটক এনটিভিতে অন এয়ার যাচ্ছে এবং বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। আমি একটু ডিরেক্টরের কাছ থেকেই আসি, যে এখন কতদূর শুটিং হলো, কি অবস্থা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো চলছে। সেটা দর্শকের রেসপন্সে আমরা বুঝতে পারি। আমাদের একটা শ্যুট হয়েছে, আমাদের 100+ শ্যুট হয়ে আছে। আচ্ছা, আর আমাদের আবার 21 তারিখে শুটিং আছে। আর রেসপন্স তো আলহামদুলিল্লাহ, আমি বেশ সাড়া পাচ্ছি। এখন যেহেতু অনলাইন আমাদের সাড়া পাওয়ার একটা ওয়ে আছে, যে মানে সামাজিক মাধ্যমে আমরা সেই ফিডব্যাকটা পাই, এবং আমি প্রচুর SMS পাই যে নাটকটার এই গল্প, এটা হলো কেন, এটা হলো কেন, মানে এই যে ফিডব্যাক যখন দর্শক দেয়, এটা কেন করলো, ওটা কেন করলো, তখন না খুব মজা লাগে। আসলে সব অ্যান্সার দিতে পারি না, কিন্তু পাই, মজা লাগে যে ওরা যে ইনভলভ আছে ক্যারেক্টারগুলোর সাথে, এই ক্যারেক্টারটা এটা করতেছে কেন, ওটা করতেছে কেন, এটাই রাখবেন না, ওরা রাখেন, ও কই, এরকম যখন তারাই সাজেশন দিচ্ছে, এটা খুব মজা পাই আসলে। এবং কমেন্টস যখন পাই, খুব পজিটিভ কমেন্ট আসে, তখন খুব মজা লাগে, আসলে ভালো লাগে যে ওকে ফাইন, তাহলে কাজটা ঠিকঠাক যাচ্ছে। আচ্ছা, এরকম পার্টিকুলার কোনো একটা দর্শকের সাজেশন আমি শুনতে চাই আপনার কাছে। যত SMS পেয়েছেন সেগুলোর মধ্য থেকে একটু অ্যানিলার কাছ থেকে ঘুরে আসি। কেমন লাগছে তোমার চরিত্রটা নিয়ে একটু শুনি। ভীষণ ভালো লাগছে। প্রথমত চরিত্রটা যেহেতু মোশাররফ ভাইয়ের এগেনস্টে প্রধান চরিত্রে অভিনয় করছি, মোশাররফ ভাইয়ের সাথে এই প্রথমই বলা যায়। সিরিয়ালটা দিয়ে শুরু হয়, তারপরে ভাইয়ের সাথে আরও কিছু একক নাটক করেছি। তো ক্যারেক্টারটা বলবো যে আমার ক্যারেক্টারটা যেটা ভাইয়া আমাকে বলেছিল, যে আমার বলেছে ফেসের সাথে খুব যায়, যে ওকে দেখলে মনে হচ্ছে এটা ওর জন্যই লেখা হয়েছে। একদিন সেটে বলছিল আমাকে, না তারপরে আমি বলেছিলাম। তো আমার ক্যারেক্টার থাকে যে আমি খুবই চুপচাপ, ইনোসেন্ট, যে যাই বলছে সেটাতেই হচ্ছে এগ্রি করছি, সবার ভালো চাচ্ছি। সত্যি সত্যি কি রকম? হ্যাঁ, এবং এই কাস্টিংয়ের ব্যাপারে কিন্তু একটা ব্যাপার ছিল, কিন্তু এই কাস্টিংটা নিয়ে ওর সাথে আমি কথা বলছিলাম, এই নাটকেরও ফিক্সড হওয়ার প্রায় 6 মাস 12 আগে, 6-7 মান্থস আগে বলেছিলাম যে আমার এই একটা নাটক এরকম আমি করব, কাস্টিংটার জন্য আই থিঙ্ক তুমি পারফেক্ট। বিকজ ওর মানে ও নর্মালি যেরকম আর কি, খুব চুপচাপ বা একটু অভিমান, বা মানে কেউ বকা দিলে মনে কেঁদে দিবে, মানে এরকম একটা ইনোসেন্ট ব্যাপার ওর ভিতরে আছে, এবং ক্যারেক্টারের ভিতরেও সেম, মানে একজন ওরকম ইনোসেন্ট একটা ব্যাপার। এবং দর্শকও কিন্তু এটা নিয়ে খুব কমেন্ট করে যে ও কই, ওনার সাথে মোশাররফ ভাইয়ের আরও সিন থাকে না কেন, উনি এত কম থাকে কেন, ওই দর্শকের ভীষণ কমপ্লেন। আবার আমাকে সেগুলো স্ক্রিনশট দিয়ে পাঠায়, দর্শক আমাকে আরো চাচ্ছে। দেখেন, আপনি কিন্তু ভুল কাস্ট করেননি। আমি না এটা দেখে খুব মজা পাচ্ছি যে দর্শক ওরাই কমেন্টে ঝগড়া করছে যে এই পর্বতে কেন নেই, আচ্ছা ওর সাথে কেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল, মেয়েটা এত কাঁদছে কেন। মানে ডিরেক্টরের রাইটারের উচিত যে মেয়েটা এবারে একটু একটু শান্তিতে থাকবে, আর কত কাঁদবে ও। মানে রিয়েল অ্যানিলার সাথে রিয়েল অ্যানিলার অনেক মিল আছে, যেটা আমরা বুঝতে পারলাম। ওর অ্যাক্টিং করা লাগে না, অযথা পেমেন্ট নেয়, যেহেতু অ্যাক্টিং করা লাগে না, ও কিন্তু পেমেন্ট না নিলে পারে, যে আমার তো আমি রিয়েলি এমন ডায়লগ দিচ্ছি, আমি পেমেন্ট না নেই। আর এটা আমার শুনতে হয়, এটা আমার সেটাকে প্রতি শুটিং এ শুনতে হয়, এটা আমার শুনতে হয়। এন্ড সেটের প্রত্যেকটা মানুষ, ভাইয়া সহ বা আমার যিনি মোশাররফ ভাই মায়ের ক্যারেক্টার করছেন, আমাদের মিলে আমি যারা আমাদের মায়ের ক্যারেক্টার করছে, বাবার ক্যারেক্টার করছে, আমরা সবাই আসলে শুটিং করতে করতে সবাই পরিবারের মতো হয়ে গেছি। তো আমি তাদেরকে মায় বলছি, বাবাই বলছি, ওই এইভাবেই ক্যারেক্টার। তো মায়ের ক্যারেক্টার যিনি করছিলেন, তিনি আমাকে বলে যে তুমি তো এমনি নর্মালি যেভাবে কথা বললো, তোমার তো আর কিছু করতে হচ্ছে না, তুমি যে স্ক্রিপ্টে পড়েই চলে যাও, তুমি ওভাবেই বলছো।
যেটা আপনার কাছে শুনছিলাম যে দর্শকরা আপনাকে গাইড করে নাটকের ব্যাপারে, একে রাখেন, এটা কেন দেখছি না। অ্যানিলাও বললো যে আরো সিন দেখতে চায়, আপনাকে স্ক্রিনশট পাঠায়। তো এরকম একটা পার্টিকুলার গল্প যদি আমাদেরকে বলেন, দর্শকরা কি চাইছে? পজিটিভ বলি একটা নেগেটিভ বলি। কোন একটা ক্যারেক্টার নিয়ে সামহাউ দেয়ার একটু ভালো লাগছিল না, আচ্ছা, তো আমাকে বললো যে একটা বাদ দেন। তো চাইলে তো আসলে বাদ করে না, শুট হয়ে যায় কিছু, মানে এভাবে ডিরেক্ট এটা বাদ দিয়ে দেন? বাদ দিয়ে দেন, ওটা না, ও মানে এরকম করতেছে এরকম করতেছে, এরকম বেশ কয়েকবার আসছে। তো আমি তো দেখি, কিছু বলি না, একবার থ্রেট করে বসছে, এবার তোরে পাইলে পিঠা মতি বাদ দিস না কেন। পরে চিন্তা করলাম ও খুব মানে নাটকের সাথে যেহেতু ইনভলভ হয়ে গেছে, তখন আমি অ্যান্সার করছি যে ভাই শুট হয়ে গেছে তো কেন বাদ দিব। মানে পরে বুঝলাম ও দেশে থাকে না, বোধহয় দেশের বাইরে থাকে, সারাদিন যে আমাদের মতো মিডিল ইস্টে থাকে ছেলেটা, আমি খুব রেসপন্স করছি এরপর ওকে, সারাদিন কাজকর্ম করে এসে রাতে হয়তো নাটকটা দেখে, তো ভালো লাগে, তো ওদেরও তো ইমোশন থাকে। পরে আমি ওর সাথে বুঝাইলাম যে আপনারাই বাদ দিতে বলতেছেন, ওর তো খারাপ লাগে এটা শুনলে, কমেন্টটা দেখলে, আপনি হয়তো ওর ক্যারেক্টারটা নেগেটিভ বলে হয়তো আপনার কাছে ভালো লাগছে না, কিন্তু মানুষ ভালো তো, হ্যাঁ, ওর ক্যারেক্টার এরকম একটু ঢং করে কথা বলা, সো এবার বলে ও তো কষ্ট পাবে দেখলে, ঠিক আছে। ভাই আসলে ও ভাবি নাই, ইমোশনই দিয়ে দিচ্ছি। ও আবার ওই যে ওরকম একটা ডায়লগ দিচ্ছে যে ভাই তখন আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, করতেছিল যে বলছি ঠিক আছে আর বলুন না, ঠিক আছে, পরে এটা করেন, এরকম বললো, আমি থেমে গেলাম। এটা একটা হয়েছে। আর পজিটিভ যেটা হয়েছিল যে ওর ক্যারেক্টারটা বোধহয় কোনো একটা পর্বে হয়তো কম ছিল, আচ্ছা, তো ওরকম ও আমার পরিচিত বলতে এই আগেও আমার নাটক দেখে, কিন্তু দেখা হয় না কখনো, ফেসবুকে পরিচিত, বলতেছিল ভাই ওকে কম রাখেন কেন, তাহলে ওর পেমেন্ট বেশি তো ভাই, এই জন্য কম রাখি। ঠিক আছে, সত্যি সত্যি নাকি গেটিস দিয়েছেন আপনি? না না, আমি বলার জন্য বলছি, তখন বলছে পেমেন্ট লাগলে এটাই তো বলছি, বলছে পেমেন্ট লাগলে আমি দিমু, ওরা বেশি করে রাখেন। ওরে বাপ রে বাপ, তাহলে দর্শকের কি অ্যাটাচমেন্ট, কি নাম হলো ইনভলভমেন্ট! ইশতিয়াক, কি জন্য পুরো নামটা, বলছে পেমেন্ট লাগলে আমি দিব, ওর বেশি করে রাখেন। আমি ওর বলি নাই, বলে রাখুন না কেন তাহলে, মানে আমার হাতে না, এটা আমি লিখি না, এটা লিখি শফিকুর রহমান শান্তনু, সে যতটুকু রাখে বা যতটুকু করে। পরে দেখবেন তার ইনবক্সে গিয়ে থ্রেট দেওয়া শুরু করেছে। তাই তো বলা উচিত, প্লিজ সবাই শান্তনু ভাইকে এটা খুব মজা পাইছি, ও যখন বলছে যে টাকা লাগলে আমি দিব ভাই রাখেন, ওকে ফাইন, মানে এটা ভালো লাগে আসলে কমেন্ট। আমি এই জন্য কমেন্টটা খুব করি যে একটা মানুষ নাটকটা দেখে আবার সময় করে গিয়ে কমেন্ট করে, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। তো আমি এই জন্য হয়তো সবগুলো রিপ্লাই দিতে পারি না, কিন্তু যতটুকু সম্ভব হয় দেই, আমার মজা। এই ফিডব্যাকগুলো কখনো মজার এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানে ইমোশনকে কানেক্ট করে ডিরেক্টরের, নিঃসন্দেহে। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ। এবং ওই কমেন্টে তো আরেকটা বিষয় থাকে কিছু, মানে ওই নানা রকম বিজ্ঞাপনের কমেন্টও থাকে আর কি, তো ওগুলো মাঝে মাঝে বলি যে আমার এখানে কেন দেন, ঠিক আছে, প্রচার করেন, তাহলে টাকা আমাকে দেন, আপনার নাটক যে আমি দেখি ওটার জন্য আমার টাকা দিচ্ছেন। মানে মনে হয় কত আপন মানুষ, আমি ঝগড়া করছি। নাটক দেখতে দেখতে হয়তো বা সেই অ্যাটাচমেন্টটা তারা অনুভব করতে পারে। একটু অ্যানিলার কাছে আসি, যে বিপরীতে যিনি অভিনয় করছেন অত্যন্ত গুণী শিল্পী এবং তার অনেক বছরের অভিজ্ঞতা, একটু আমাদের সাথে এটা শেয়ার করো যে তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম। তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আসলে স্বপ্নের মতো। এক কথা যদি বলি, আমি স্বপ্নের মতো। প্রথমত আমি ওনার ভক্ত ছিলাম, আছি, আগামী যতদিন কাজ করে যাব, পর্দার পেছনেও যদি থাকি, পছন্দের অভিনেতাই থাকবেন আমার। তো ওনার সাথে কাজ করে আসলে আমাকে যেটা বলছিল যে আমাকে 7-8 মাস আগে থেকে বলছিল, তখন আমি বলছি না, আরে না, কারণ আমার মনে আছে যে আমি হচ্ছে মোশাররফ ভাইয়ার একটা কাজের ডেট নেওয়ার জন্য একটা ভাইয়ার সাথে ভাইয়ার শুটিং সেটে গিয়েছিলাম। তো শুটিং সেটে গিয়ে আমি না সেটে যখন শুনেছি, আমি জানতাম না যে কার ডেট নিতে যাবে, তো ভাই আমাকে বলেছে আমার সাথে চলো, আমার একটা শো ছিল, শো এর পরে গেলাম, তো বাইরে দেখি যে অনেক ডিরেক্টর দাঁড়িয়ে আছে ভাইয়ার ডেটের জন্য। ভাইয়া শুটিং সেটে লিটারেলি এমন হয় যে সব ডিরেক্টররা, রাইটাররা, প্রডিউসাররা এসে বসে থাকে ভাইয়ার ডেটের জন্য। তো তখন আমি বলছি এতজন বাইরে এখানে কি, আমি ভাবলাম যে কোনো কিছু হলো কি না, তো বললো না মোশাররফ ভাই সেটা বাইরে এরকম থেকে, ও মোশাররফ ভাই, আমি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি না। আমি ওখান থেকে ব্যাক করে বাসায় চলে গেলাম। মানে আমার মনে হচ্ছে যে আমি হয়তো সামনাসামনি দেখবো, আমি হয়তো ভাই আমাকে কিছু বলবে, হয়তো আমি ফেইন্ট হয়ে পড়ে যাবো, আর হচ্ছে মানে আমি এটা শুনতে পাবো না, হয় না যে হঠাৎ করে টেনশনে কান টান বন্ধ হয়ে গেল, কথা বের হলো না মুখ দিয়ে, আমি ওখান থেকে চলে আসছি। আমাকে যখন বললো, আমি বলছি যে আমি তো এই পরিমাণ ক্যাপাবল হইনি ভাইয়ার এগেনস্টে কাজ করার।
অবশ্যই স্বপ্নের মতো যখন বলেছিল আসলে বিশ্বাস হয়নি, যখন অনেকবার বলার পরে বিশ্বাস হয়েছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তখন আমি রেগুলারলি কানেক্ট করতে থাকতাম, আচ্ছা ঠিক আছে স্ক্রিপ্ট কী হবে, আমি কি পারবো, বলে কিছুই করতে হবে না, তুমি যেমন সেটাই করো। আর ভাইয়া হচ্ছে অসম্ভব ভালো একজন মানুষ, অনেকগুলো গুণ আছে, অনেক সুন্দর গান গায় মাঝে মধ্যে, এটা আমি জানতাম না আগে। ভাইয়া খুব ভালো লিখেন, অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন, অনেক সুন্দর গান গায়, সেটা আমি আসলে শুটিং একসাথে করতে করতে আসলে বাকি গুণগুলো জানতে পেরেছি। প্রচণ্ড হেল্পফুল একটা পার্সন। যখনই সেটে যাই আমি স্ক্রিপ্টটা আমি সবসময় ভাইয়াকে বলি যে ভাইয়া এটা আমি কীভাবে ডায়লগগুলো দিব, এটা কীভাবে দিলে ভালো হয়। তো ভাইয়া বলে ইউ নো দিস, তাও আমাকে জিজ্ঞেস করে, মানে মেয়েটা জানে তাও জিজ্ঞেস করে, এইটাই নর্মালি বলে দিবি, যেভাবে সবসময় বলি সেভাবে বলে দিবি, ডিফিকাল্ট কিছু নেই। সো উনি আসলে খুবই ইন্সপায়ারিং একজন পার্সন, খুবই হেল্পফুল মানে একজন পার্সন। আর হচ্ছে উনার মানে এখন পর্যন্ত মানে উনি এত বড় মাপের আর্টিস্ট, উনার কাজের প্রতি ডেডিকেশন আমি সবসময় সেম দেখি। মানে সেটে গেলাম, ভাইয়া স্ক্রিপ্ট রিহার্সাল করলো, কিভাবে যেন হয়ে গেল, মানে অথচ মানে এই সেটে যাওয়ার আগে মনে হচ্ছিল যে হবে, এটা একটু ডিফিকাল্ট লাগছে, যাওয়ার মধ্যে মানে 2 মিনিটে হয়ে গেল। মানে উনি মানে এত সুন্দরভাবে গুছিয়ে নেন, কোঅপারেটিভ, অনেক কোঅপারেটিভ উনি। আপনার কাছ থেকে একটু শুনবো, যেহেতু আমরা গল্প করছি, আমার একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে। যেহেতু বললো যে এরকম যারা খুব নাম করা অ্যাক্টর থাকে তাদের বাইরে দেখা যায় যে শুটিং সেটের বাইরেই অনেকের এরকম লাইন থাকে ডেটের জন্য। তো আমার একটা ছোট্ট গল্প মনে পড়লো যে এরকম দেখেছিলাম, এরকম একজন খুব নামি দামি অভিনয় শিল্পী, তো এরকম একজন এসেছেন দুটো স্ক্রিপ্ট নিয়ে একেবারে, তো তিনি মেকআপ রুমে এসে বসলেন, এরকম একটা স্ক্রিপ্ট, ওইটা সাভারে যেতে হবে, ছুঁড়ে ফেলে দিন না, আচ্ছা এটা দেখি, এটা উত্তরা বা ঢাকাতেই শুটিং হবে। তো মোশাররফ করিমের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? না, মোশাররফ ভাই সেটা কোথায় হবে, পৃথিবীর কোন কোনায় হবে, এটা নিয়ে তো কোনো রকম মাথা ব্যথাই নেই, সে তো সব জায়গায় করতে প্রস্তুত। শুটিংটা তার জন্য অন্যরকম একটা আনন্দের ব্যাপার। এটা একটু এটা বলি যে মোশাররফ ভাই আসলে 30 দিন শুটিং করে, এখন হয়তো ক্যাপ দেন, একটা সময় তো 30 দিন তার 32 দিনই শুটিং করা একদম, মানে এতটা প্রেশার তো তার করতে হয়েছিল। ইরেশ ভাই একবার বলছিল যে মোশাররফ ভাই কিভাবে সম্ভব এত শুটিং করে, মানে একটা মানুষ প্রতিদিন শুটিং করবে এটা, এবং শুটিং মানে তো 16 ঘন্টা কাজ করা লাগে তার, এবং সবচেয়ে বেশি প্রেশার থাকে তার। আমি জিজ্ঞেস করছিলাম মোশাররফ ভাইকে, মোশাররফ ভাই আচ্ছা গল্পটা একটু ডিটেইলে শুনবো, একজন দর্শক ওয়েট করছে, কলটা নিয়ে গল্পে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যালো, সালাম, শুভরাত্রি, আপা ভালো আছেন? জি আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো, আমি সাভার থেকে টুটুল ছিলাম। রিয়েলি আপনার উপস্থাপনাটা খুব ভালো লাগে আমার কাছে। থ্যাংক ইউ। যে আমি তো সাজিন বাবু ভাই সাথে কথা বলুন। হ্যাঁ উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো আছেন? শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আমরা তো যেহেতু কাজে সবসময় ব্যস্ত থাকি, আমাদের কাজ শেষ করতে করতে রাত 8টা 11টা 12টা বেজে যায়, তো এই নাটকটা দেখা হয় না। তো আমার জানার দরকার ছিল এই নাটকে হ্যাপি এন্ডিংটা কি হবে, একটু শেয়ার করবেন? হ্যাপি এন্ডিংটা আসলে আমি নিজেও জানি না, এটা রাইটার জানে। এটা লিখছেন হলো শফিকুর রহমান শান্তনু, লেখক বলতে পারবেন অ্যাকচুয়ালি এটার এন্ডিংটা কি হবে, ও আমাকে এখনো বলে নাই, আমি সিরিয়াসলি জানি না। অনেক ধন্যবাদ, আশা করছি আজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এন্ডিং বলে দিলে তো দেখার আগ্রহটা হারিয়ে যাবে, আমরা কেন এন্ডিং বলে দেবো আগেই? আপনি কি আসলেই জানেন না, নাকি এটাও একটু ইনবক্সে যেরকম বলে দেন সেরকম হলো ব্যাপার? হয় কি, অনেক সময় আমি জানি যে এন্ডিংটা কি হবে, কিন্তু অনেক সময় না গল্প চেঞ্জ হয়। যে আমরা গল্প টানতে টানতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে না গল্প অন্যদিকে মোড় নেয়, এটা লেখার সময় অনেক চেঞ্জ হয়ে যায়। সো ওই যেটা ভেবে রেখেছি সেটা অনেক সময় ঠিক থাকে না। সো এই জন্য বলাটা না ডিফিকাল্ট, যে আসলে কি আমি ওই জায়গাটা এন্ডিং করবো কি করবো না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় রাইটারও কনফিউজ এখন পর্যন্ত, সে আমরা এন্ডিংটা কোন জায়গায় কোন দিকে যাব। আচ্ছা আমরা একটা গল্পে ছিলাম মোশাররফ করিমের। হ্যাঁ, তো সে প্রতিদিন শুট করে, তো আমি একবার জিজ্ঞেস করলাম মোশাররফ প্রতিদিন শুটিং করেন কিভাবে? তখন বললো দেখ আমি না এনজয় করি শুটিংটা করতে। শুটিং এত কষ্টের কাজ, আপনি কি করে এনজয় করেন? তখন সে বলল দেখ আমি প্রতিদিন প্রতিটা ভিন্ন ভিন্ন চরিত্রে ঢুকতে পারি। আমি কখনো ফকির, কখনো চাকরিজীবী, কখনো রাজা, কখনো প্রেমিক, কখনো রাজনীতিবিদ, মানে নানা চরিত্রে আমি প্রবেশ করতে পারি। এই যে নানা চরিত্রে প্রতিদিন প্রবেশ করি, এটা একটা লোভ কাজ করে আমার, যে আমি প্রতিদিন নতুন কিছু হতে পারি। আমি মোশাররফ করিম থাকি না, আমি অন্য একটা রূপ ধারণ করি। এই যে বিভিন্ন চরিত্রে ঢুকতে পারি, বিভিন্ন চরিত্র ধারণ করতে পারি,
এই লোভটা কাজ করে প্রতিদিন আমার বিভিন্ন চরিত্রে ঢোকার জন্য। আমি অপেক্ষায় থাকি যে আমি কালকে একটা নতুন চরিত্রে ঢুকবো, যার কারণে আমার কাছে ক্লান্তি লাগে না শুটিংটা, আমার কাছে নতুন একটা আনন্দ লাগে। আমি পরে বুঝলাম যে হ্যাঁ, উনি যেভাবে এনজয় করে শুটিংটাকে বা ওনার কর্মটাকে, ওনার পক্ষে সম্ভব মাসে 30 দিন কাজ করে। আমার মনে হয় না পৃথিবীর কোনো আর্টিস্ট মাসে 30 দিন কাজ করে, আমি শিওর করে না, পৃথিবীর কোথাও মনে হয় না। উনি যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করে, সবচেয়ে বেশি সিন তার থাকে, সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় তার। আল্লাহ মাহবুব জানে ওই এনার্জি কই পায় মানুষ এটা। এবং তার সাথে শুটিংয়ের আরও কিছু বিষয় কি, আমি আমার যদি তার সাথে আমার মানে 365 দিন শুটিং থাকে আমি ক্লান্তি বোধ করবো না তার সাথে। কোন বৈশিষ্ট্যের কারণে? সে খুব দারুণ। আপনার সাথে যদি সে 10 মিনিট কথা বলে, আপনি তার ফিলোসফির উপর প্রভাবিত হবেন, মানে সে যে ভাবনা তার, আপনি প্রভাবিত হয়ে যাবেন। মানে সে প্রচুর পড়াশোনা করে। হ্যাঁ, আমার মনে হয় কি যে যদি তার অ্যাক্টিং এর কেউ ফ্যান নাও হয়ে থাকে, সামনাসামনি তাকে দেখলে বা তার কথাবার্তায় তার ফ্যান হয়ে যাবে। মানে আমার মনে হয় ইন্টারভিউ নিয়ে সিরিয়াসলি আমি তো তার সবাই তার অ্যাক্টিং এর ফ্যান, কিন্তু আমি যখন তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি, আমি মোশাররফ করিমের পার্সোনাল মোশাররফ করিমের অনেক বেশি ফ্যান, অনেক বেশি ফ্যান। মানে তার যে ফিলোসফি, তার যে চিন্তা, মানে সে খুব ক্রেজি না কোনো কিছুতে। তার মানে এত কুল থাকেন কেমনি? ক্রেজি হয়ে কী হবে? মারাই তো যাব। মানে আমি যদি ক্রেজি হই তাও মারা যাব, আমি যদি কুল থাকি তাও মারা যাব, তাহলে আমি ক্রেজি কেন হব? যেহেতু একটা সময় গিয়ে ইন্ট আছেই, মানুষ যাবেই, সো আমি রিল্যাক্স, যা হওয়ার হবেই। সো ওইটা আমাকে খুব কাজ করে মাঝে মাঝে। আমি যখন খুব বেশি টেনশন ফিল করি, কী লাভ, মারা তো যাবোই, ওকে ফাইন, কুল থাকি, মানে যা আছে হ্যাপি থাকি। একটা চমৎকার লেসন আপনি পেয়েছেন। মানে আমরা বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই জ্ঞানী মানুষের পাশে থাকলে ওই মানে চমৎকার কিছু ব্যাপার হয়তো বা নিজের মধ্যে চলে আসে। হ্যাঁ, এবং মোশাররফ ভাই কি যেমন ফোন ধরে না, সে মানে ফোনটা ধরতে পারে না, প্রচুর ফোন আসে। তো আমরা যারা নির্মাতা অনেকেরই তার উপর রাগ থাকে যে ফোন ধরে না কেন। বা একটা সময় হয়তো রেগে টেগে ফোন করে অফ করে দিয়ে কোনোভাবে হয়তো তার সামনাসামনি মুখোমুখি হয়ে যায়। যেই যাবে তার সামনাসামনি হওয়ার পরে ওই রাগ সব শেষ, রাগ থাকে না। 10 মিনিট কথা বলার পরে তার উপর হ্যাপি এন্ডিং হয় এবং চলে আসে সে খুব দারুণভাবে, যে না হ্যাঁ ওকে ফাইন, ধরে নাই, কোনো সমস্যা না, না ধরাটা স্বাভাবিক, কারণ বিকজ সে ধরতে পারে না। দারুণ একটা মানুষ আসলে। শুটিংয়ে থাকলে সবগুলো আর্টিস্ট, শুধু আমি না, মানে সব টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই খুব মানে আনন্দে থাকে। মোশাররফ করিম শুটিংয়ে আছে, কারো ক্লান্তি নাই, খুবই অ্যাক্টিভ থাকে সবাই। একটা সিন করতে গেলে সিনটাকে নর্মাল একটা সিন থাকলে ওটাকে এত দারুণ করে ফেলে, সে তো লিখতেও পারে খুব ভালো, ভাবতে পারেন খুব ভালো, দারুণ করে ফেলেন সিনটাকে। এবং মানে ওই শুটিংয়ের ইউনিটটাই, ওই পরিবেশটা অন্যরকম থাকে আসলে। শুটিং ইউনিটের কথা যেহেতু চলে এলো, ডিরেক্টর সাজিন আহমেদ বাবু শুটিং সেটে কিরকম? ঠান্ডা ঠান্ডা। আমি তো ঠান্ডাই পেয়েছি। বকাঝকা করে না? না, একদমই না। মানে আমাদের শুটিং সেটটাই খুব গুছানো, মানে কে জানে কার ঠিক কী কাজটা করতে হবে। মানে আমি অবশ্য অন্যান্য অনেক সেটে হচ্ছে মাঝে মধ্যে পাই, সব সেটে না। আমি এরকম কুল সেট আমি পেয়েছি, মানে আমি এখন পর্যন্ত কিছুই দেখিনি। কারণ কি, সবাই জানে সবার কাজ কোনটা। আমাদের এডি আছেন যারা, তারাও জানে কার কখন সিন হবে। আমাদের ডিওপিরাও জানে কখন কোথায় কোথা থেকে শর্ট কাটতে হবে, কার কখন সিন। তো আমি আসলে আমি কখনো দেখিনি, হয়েছে কিনা আমি না থাকাকালীন সেটা আমি জানি না। আপনার ইউনিট পুরোটা অনেক অর্গানাইজড থাকে। হ্যাঁ, যেহেতু অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করতেছে, একটা টিম ওয়ার্ক তো হয়ে যায়। আর সুশীলে কি, আমি না সব টেম্পার ছিলাম শুরুতে, খুব টেনশন করতাম শুটিংয়ে, এবং এটা মোশাররফ ভাইয়ের অবদান। এই যে আমি এখন টেনশন করি না, হয় কি মোশাররফ ভাই তো একটু মানে পরের দিন দেখা গেছে আগের দিন রাত 3টা পর্যন্ত শুটিং করছে, পরের দিন হয়তো শুটিং আসতে দেরি হয়েছে, আমি খুব পাজেল হয়ে যেতাম এবং খুবই টেনশন করতাম, মানে অস্থির হয়ে যেতাম। সবাই বলতে রিল্যাক্স, তোর কাজ করে দিয়ে যাবো, শেষ করে যাবো। পর দেখলাম হ্যাঁ শেষ করে যায়। কীভাবে যেন আস্তে আস্তে আমি ঠান্ডা হয়ে গেলাম। আমার মনে হলো যে কী লাভ চিল্লালে তো কাজটা আগে হবে না, বরং আমি যদি কোনো ধমক দিই ও আরও পাজল হবে, ও আরও মানে নার্ভাস হয়ে যাবে, দরকার নাই। তারপরে আমি আর কেমনে যেন আমি নিজে কুল হয়ে গেলাম। আমার মনে হচ্ছে যে এখনই দারুণ, কোনো আর্টিস্ট একদম চুপচাপ থাকলে বরং সেটটাও ঠান্ডা থাকে। আর এখন রাখতে ইচ্ছেও করে না, দরকার নাই, বুঝিয়ে যদি পারি কাজটা নিতে, রেগে কী হবে। আমার এডিদেরও আমি খুব একটা বকা দিই না। মানে আমি কিন্তু শুনেছি আপনি যখন মানে অভিনেতা হতে চেয়েছিলেন, তখন সেটে দেখেছেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বকা দিচ্ছে, ওই বকা দেখে আপনার মনে হয়েছে বাহ, এখানে থাকলে তো বকা দেওয়া যায়, তাই আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হব। ঠিক আছে, তথ্য ঠিক আছে, হোমওয়ার্ক করে আসছেন। মিলে গেল। চেয়েছিলেন অভিনেতা, তারপরে ডিরেক্টর বনে গেলেন, গল্পটা কিরকম ছিল?
আমি মূলত থিয়েটার করতাম। আচ্ছা। তো থিয়েটার তো 10 বছর অ্যাক্টিং করেছি, অ্যাক্টিংয়ের প্রতি একটা ভালো লাগা আছেই। ওই থিয়েটার থাকাকালীন অবস্থায় হলো যে একটা নাটকে কাস্টিং, তো ওখানে হলো যে ওই হসপিটালে পাগলের ক্যারেক্টার, তো অনেক পাগল মানে হসপিটালে থাকে, তো ওর ভিতর আমিও একজন আর কি। তো ওই মেকআপ রুমে সিরিয়ালে সবাই মানে একটু মেকআপে টাচ দিয়ে দিচ্ছে, তো আমাকে রাখে না, তো সবাইকে দিচ্ছে মেকআপ দিব না, অ্যাক্টিং করতে আসছি জীবনের প্রথম, মানে কেমন না ব্যাপারটা, একটা এক্সাইটিং কাজ করতেছে। একটু আমি ইন্টারাপ্ট করব, কত সালের কথা এটা? 2007-এ। 2007। আচ্ছা। পরে হলো যে 6 বা 7 এরকম, এখন আমাকে রাখে না। পরে যাই হোক সিরিয়ালে গেল, আমি জাস্ট বসছি মানে মেকআপটা দিব, এর মধ্যে বলছে এই ওঠেন ওঠেন ওঠেন, তমাদি আসছে, মানে তমালিকা কর্মকার ছিলেন নাটকের, উনি ডেফিনেটলি তখন অনেক বড় আর্টিস্ট। এবং যেহেতু আপা চলে আসছে, সে মেকআপে বসবে, আমাকে বের করে দিচ্ছে, বাকি সবাই মেক করে দিচ্ছে, মন খুব খারাপ হলো, মেকআপও দিতে পারলাম না। পরে হলো যাই হোক যে সবাইকে ধমক দেয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখানে বসো, ওখানে যাও কেন, এখানে যাও কেন, এই ছেলেটা কি ধমক দেয় কেন? ডিরেক্টর তো সে না, আমি তো দেখতেছি ডিরেক্টর আরেকজন, ও সবাইকে ধমক দেয় তখন। এবং ওখানে দাঁড় করাই আমাকে একটু মেকআপ টাচ করিয়ে দিল, আমি জানতে চাইলাম সে কে, বলছে যে সহকারী পরিচালক। তো এটাই ভালো, মানে সবাইকে ধমক দেওয়া যায়। কি অ্যাক্টিং করতে আসছি, মেকআপও করতে দিচ্ছে না, আবার ঝাড়ি খেতে হয়, মানে এখানে বসছি কেন, ওখানে কেন, ওখানে যাই কেন। পরে চিন্তা করলাম যে না, তাইলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই হুম, মানে ডিরেক্টর না, মানে ডিরেক্টর তো ধমক দিচ্ছে না, দিচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাহলে ওইটাই হুম, ওইটাই ভালো, ধমক দেওয়া তো ভালো, ধমক খাবো কেন। ওই যে শুটিং করলাম, এবং ওই শুটিংয়ের একটা মজার ব্যাপার হলো যে আমি তো শুয়েছিলাম, বিকজ হসপিটালে পাগল, হ্যাঁ, তো ওই শুয়ে না ঘুমিয়ে গেছি, বুঝছেন। এবং ওই শুটিং শট শেষ, সবাই চলে গেছে, অনেক পরে জেগে দেখি যে কেউ নাই, মানে তখন অন্য ফ্লোরে শুটিং চলতেছে, আমি ঘুমিয়ে গেছি। কেউ ডাকেও নি আপনাকে? ডাকে নাই, কারণ যে অনেক তো 8-10 জন 15 জনের ভিতরে কাকে খোঁজ রাখে, শেষ শট শেষ মানে ওরা ওভাবে থাকুক। যাই হোক ওই শুটিং করে আসার পরে মনে হলো যে না, আমি অ্যাক্টিং আর করবো না, এই ধমক টমক খাওয়া হবে না আমাকে দিয়ে, ধমক দিতে পারলে ভালো। তারপরে হলো যে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি শ্যামল দত্তর সাথে, তারপর আব্দুল্লাহ মাহমুদ সাদের সাথে, দেন আমি ডিরেক্টর হই। এবং ওই এয়ারপোর্ট থেকে আর মানে আমার অ্যাক্টিং হওয়ার ইচ্ছাটার হয় নাই, যে না আমি ধমক টমক খেতে পারবো না বাবা, আমার জায়গা বলতে ওটা না, আমার জায়গা মনে হয় এটা, দেন আমি। বাকি গল্পটাও শুনবো অ্যানিলার কাছ থেকে, শুনি যে এখন আর কি কি প্রজেক্টে কাজ চলছে, অন্য কি কি চরিত্র ধারণ করতে হচ্ছে। এখন নাটকই, একক নাটক করতে চাচ্ছি। এখন টিভিসি করছি, আর যেটা আগে করতাম, যেটা দিয়ে শুরু উপস্থাপনা, সেটাও করছি মোটামুটি যতটুকু সময় পাচ্ছি, এই চলছে। কি কি শো চলছে? আমি যেটা করছি সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে, ওখানে একটা শো করছি। আর এই যে যেমন থাকে আমাদের দ্যাট যখন যেখানে স্টেজ প্রোগ্রাম থাকে ওই শোগুলো করছি আর কি। আচ্ছা, একজন দর্শক আছে, একটু কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। জি ওয়ালাইকুম সালাম, কার সাথে কথা বলছি? জি আমি তৌহিদ বলছিলাম। আমি কথা বলতে যাচ্ছিলাম স্বাধীন বাবু ভাই শাহিলা পাঞ্জুর সাথে। হ্যাঁ, আপনি কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ঘরের সূত্রে ভীষণ দেখি অনেকদিন থেকে, আমার খুবই ভালো লাগে আপনাদের সবার অভিনয়, এবং আমি আশা করি যে এরকম নাটক আপনাদের মাধ্যমে আরো দেখবো, আমরা বাংলা নাটকগুলো দেখতে থাকবো। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, বাংলা নাটকের পাশে থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো অন্য কাজগুলো নিয়ে শুনছিলাম, একটু ঘরের শত্রু বিভীষণে ফেরত আসতে চাই। ঘরের শত্রু বিভীষণে কার সাথে অ্যানিলার কেমিস্ট্রিটা ক্যামেরার ওই পারে খুব জমেছে? থাকে না যে মেকআপ রুমে এর সাথে একটু বেশি গল্প হয়, ওর সাথে একটু কমিউনিকেশনটা ভালো হয়েছে, কার কার সাথে খুব ভালো বন্ডিং হয়েছে? আমি হচ্ছে সবার সাথেই আমার খুব ভালো বন্ডিং। আমি যে কোনো একদিন শুটিং না থাকলে পরের দিন আসলে সবাই বলে যে আগের দিন শুটিং ছিল না, আর মিস করছিলাম। আমি মানে সবাই গল্প করতে থাকে, যেমন আমাদের ভাবির সাথেও খুব ভালো কানেকশন, মোশাররফ ভাইয়ের ওয়াইফও আছেন আমাদের এই সিরিয়ালে। তারপর আমার মায়ের সাথে
খুব ভালো কানেকশন। মা হচ্ছে আমাকে সবসময় জিজ্ঞেস করে খাচ্ছি কিনা ঠিক মতো, এই করছি কিনা, জীবনের ডিসিশন কখন নিচ্ছি, শুটিং তো চলছে একদম ঘরের মতো। মানে আমার মাও তো আসলে সারাদিনটাতে এত একটা সময় পায় না কথা বলার, যেহেতু কাজে ব্যস্ত থাকি। আর দিন শেষে বাসায় যাই, খাবার দাবার ঘুমালাম কিনা ঠিক মতো, পরের দিনে শুটিংয়ের আর কি গুছাতে হবে ওগুলো নিয়ে মম ব্যস্ত থাকে। বাট ওই শুটিং সেটে মা হচ্ছে একদম রিয়েল ভূমিকা পালন করছে। আমি বাসায় মাঝে মাঝে সুযোগ পেলে আমি মমকে বলি যে তুমি জানো তুমি আমাকে যা বলো না সেগুলো কিন্তু আমাকে শুটিং সেটে শুনতে হয়। এই সবার সাথে কানেকশন খুবই ভালো, কারণ আমরা অনেকদিন ধরে শুটিং করছি। আর কেমন যেন প্রথম দিন থেকেই আসলে সবার সাথে খুব ভালো গুছানো একটা সম্পর্ক, সবাই খুব ঠান্ডা চুপচাপ, সবার সাথে খুব ভালো গল্প হয়। মেকআপ রুমে খুব দেখি যে অনেকে খুব ভালো গান গাইতে পারে, তারপর ভাইয়াও মাঝে মধ্যে একটু কবিতা আবৃত্তি করে শোনায়, তো খুব ভালো যায়। আর যেদিন আমাদের শুটিংয়ের লটের শেষ দিন শুটিং থাকে, মান্থলি যেহেতু একবার শুটিং তো হয়, তো শেষ দিন সবার একটু মন খারাপ থাকে। কালকে এটা আমারও মন খারাপ হয়ে যায়, আচ্ছা কালকে থেকে আবার দেখা হচ্ছে না, এই কয়েকদিন তো একসাথেই ছিলাম, আমি শুটিং করলাম। এটা এভরি মানতে হয়, ইভেন এটা আমিও বলেছি যে মন খারাপ লাগছে। এতই গল্প করে যে ওই শুটিং সেটে আনা খুব ডিফিকাল্ট হয়ে যায়, গল্পে জমে যায়, গল্প শেষ না হলে তো আসে না। হ্যাঁ, এবং ওইটা বসে থাকি, আসে না কেন, পরে অনেক সময় আমি যে রাগ করে আসে না কেন, এই গল্পটা শেষ, এই যে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি, মানে খুব জমে গল্প তাদের মেকআপ রুমে। এতটা না, যত সব থেকে বাধ্যকে ঘরের শত্রু বিভীষণ ইউনিটে আপনার সবচেয়ে বাধ্য না আসলে তারপরে সবাই ওভাবে না, মানে মা বিশেষ করে খুব সিরিয়াস থাকেন, আচ্ছা। খুব সিরিয়াস থাকেন। সব মোশাররফ ভাই তো আছেনই, মানে ওরকম না, সবাই আসলে আমাদের খুব কোঅপারেটিভ করেন, ভীষণ রকম। আসলে সবাই, যেমন দাদিও একদম সবার আগে আসে। হ্যাঁ হ্যাঁ, দাদি রেডি বিশেষ হয়ে করে বসে দাদিকে বলতে থাকে। হয়, মানে দাদি ক্যারেক্টারটা আন্টি আসলে ভোরবেলা আসেন এবং উনি খুবই সিরিয়াস থাকেন, মানে বয়স হয়ে গেছেন এবং মুখস্থ করে অনেক সময় হয় কি একটা সিনের প্রিপারেশন নিচ্ছে কিন্তু কোনো কারণে সিনটা চেঞ্জ করতে হচ্ছে, দাদিকে বলে দাদি হ্যাঁ আমি তো এটা পড়ি নাই, হ্যাঁ সে খুব সিরিয়াস থাকে, খুব ভীষণ প্যানিক হয়ে যায়, আরে স্ক্রিপ্টে তো এটা ছিল, এখন চেঞ্জ হয়ে গেল, এখন অন্য আরেকটা সিন করতে হবে, তাহলে কি হবে, আয় আয় জলদি আয়, এটা পড়তে থাকি আমরা। খুবই মানে ভালো সবাই। আমার ওরকম পেইন আর্টিস্ট নাই, একজন ছিল পেইন আর্টিস্ট, আলহামদুলিল্লাহ সে নাই, ঠিক আছে, তাকে আপনি এলিমিনেশন রাউন্ডে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ। সো এছাড়া বাকি সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমার আর্টিস্টগুলো সবাই ভীষণ লক্ষ্মী। আচ্ছা, এই যে যেহেতু অনেকগুলো মানুষ নিয়ে একটা পরিবার ঘরের শত্রু বিভীষণ, আর ধারাবাহিক নাটকে ডেট মেলানোটায় ডিরেক্টরকে কি একটু হ্যাসেল ফেস করতে হয়? বিশ্বাস করেন এই ডেট মিলানোর জন্য ডিরেক্টরকে এক্সট্রা পেমেন্ট দেওয়া উচিত, এত পেন নিতে হয়। হ্যাঁ, ওই পেমেন্টের বাইরে শুধু ডেট নেওয়ার যে প্যারাটা, এই প্যারার জন্য ডিরেক্টরকে মিনিমাম মনে করেন পার এপিসোডে 20-30 হাজার টাকা বাড়িয়ে দেওয়া উচিত, জানেন, মানে এত কষ্ট হয়। এরে ফোন দিছি আমার তো 9 তারিখ নাই, আরেকটুরে ফোন দিচ্ছি আমার তো 9 তারিখ ছাড়া ডেট নাই, এখন এর 9 তারিখ ছাড়া ডেট নাই, ওর 9 তারিখ নাই, এখন চিন্তা করার অবস্থা। এদিকে আমার পর্ব নাই, মানে এই যে কি অবস্থা, এর হাতে ধরি এর পায়ে ধরি, মানে ডিরেক্টর তো মনে করেন আলহামদুলিল্লাহ, এটা সিরিয়ালের যে কি কষ্ট এই ডেট মিলানোটা, মানে জ্বর চলে আসে যখন ডেট মিলাইতে যাই আগে। আর মোশাররফ ভাইকে হয় কি অনেক ব্যস্ত থাকার কারণে খুব আগে জানাতে পারেন ডেটটা, কি যে অবস্থা হয় এটা, মানে এটা মনে করেন প্রতি মাসে জ্বর চলে আসে যখন ডেট মিলাতে হয়। সেটা কি ডিরেক্টর বসে মিলান নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? অ্যাসিস্ট্যান্টরা মিলায়, যখন না পারে তখন তো আমার ফোন দেয়, ভাই এর সাথে ডেট মিলতেছে না, ওকে ম্যানেজ করে দেয়। হ্যাঁ তখন তো কথা বলতে হয়, মানে এটা ভীষণ হাতে পায়ে ধরি। এবং আরেকজন ডিরেক্টরকে ডেট দেওয়া, তখন তারা আমার ফোন দিতে হয়, ওরে আল্লাহ, ভাই মানে একটু ছাড়েন, আমি তো বিপদে পড়ে গেছি। সেই ডিরেক্টর, যেহেতু আমরা ডিরেক্টর জানে যে আমিও ছাড়ি, সে বলতেছে ভাই দেখতেছে দাঁড়ান কি করা যায়, তার পক্ষে সম্ভব হলে সেও ছেড়ে দেয়। আবার আমারও এরকম ফোন আসছে, ভাই আমার তুই ডেট মিলতেছে না, এই আর্টিস্ট তো আপনার ডেট দিয়ে দিচ্ছে, একটু দেখেন না কিছু করা যায় কিনা, আমিও এরকম ছেড়ে দিই। সো এই কমিউনিকেশন সবটা মিলে মনে করেন ভীষণ একটা প্যারা। এবং এমনও হয় দিয়ে দিছে ডেট, দুদিন আগে আর্টিস্ট বলতেছে আমি তো পারতেছি না, এই ঝামেলা হয়ে গেছে। এখন মনে করেন 10 জন আর্টিস্ট সব ঠিক করছে, দুদিন আগে বলতেছে পারতেছে না, সিরিয়াস প্রবলেম হয়ে যায় আসলে অনেক সময়, কিছু করার থাকে না। এই মাঝখানে ওর একটা বিজ্ঞাপন পড়ে গেছিলো, এরকম স্বাভাবিক জিনিস, ওই কাজটা অনেকদিন ধরে ও কমিউনিকেট করে আসছিল করতে হবে, দেশের বাইরে শ্যুট, ইমার্জেন্সি কিচ্ছু করার ছিল না, দুদিন আগে চলে যেতে হয়েছে, ওইটা কভার করা, এরকম তো ইমার্জেন্সি অনেক সময় পড়ে যায়, এটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমিও অনেকদিন একসাথে কাজ করা লাগে, একটু প্যারা তো নিতেই হয়, নিতে ভালোও লাগে, ডিরেক্টর তাহলে কাজটাকে আসলে যদি একটু প্যারাই না হয় কাজে, সো এনজয় করি আসলে সব মিলে। হয়ে যায় সবকিছু মিক্স ম্যাচ করে। আচ্ছা, অ্যানিলার কাছে একটু আসি, ঘরের শত্রু বিভীষণ নিয়েই যেহেতু কথা বলছি, ঘরের শত্রু বিভীষণেরই একটু পেছনের আরো গল্প তোমার কাছে শুনতে চাই। যে এই যে সবাই SMS করে যে ক্যারেক্টারটা ভালো লাগছে, পজিটিভ রিভিউগুলো ডিরেক্টরকে স্ক্রিনশট পাঠানো হচ্ছে,
সব থেকে সুন্দর কমেন্ট নিজের কাছে কোনটা লেগেছে দর্শকের রিভিউ ঘরের সূত্র বিবেচন নিয়ে? সব থেকে সুন্দর আর সব থেকে মজার কমেন্ট অনেকগুলো আছে আসলে। সবাই এত পজিটিভভাবে নিচ্ছে, মাঝে মধ্যে হয় না যে এই পর্বতে হয়েছে যে এরকম হয় কিন্তু যে আমি পারফরমেন্স ভালো করিনি, হয়তো কম করেছি আর ওভার অ্যাক্টিং করে ফেলেছি। সো এইরকম এখন পর্যন্ত পাইনি। আমি কিন্তু আমার কমেন্ট দেখার জন্যই চেক করি কমেন্ট সেকশন। পুরো নাটকটা দেখা না হলেও আমি আজকেও বলছিলাম যে কালকে আমি আমাদের ৮০তম পর্ব অন এয়ার হয়েছে, তো ওই পর্বের হচ্ছে কমেন্ট পড়ছিলাম আমি এয়ারপোর্টে বসে বসে। তো আমি বললাম যে ওখানেও আমি খুঁজছিলাম যে ৮০ পর্ব হয়েছে, দেখি আমাকে এখন কোনো নেগেটিভ, মানে এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি, সবগুলোই পজিটিভ। তার মধ্যে একটা মানে খুব মজার পজিটিভ কমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমার যে হাজব্যান্ডের রোল প্লে করছিল উজ্জ্বল ভাইয়া, তো উনি আমাকে খুব টর্চার করতো। সো ওই এপিসোডটা যখন অন এয়ার হলো, ওখানে সবাই উজ্জ্বল ভাইকে যে ধুয়ে দিল, আমি বলছি আরে আপনি এত জোরে কেন মারলেন মেয়েটাকে, মানে এটা হলো মানে চোখটা লাল হয়ে গেছে, ও সত্যি সত্যি রাজা পেয়েছে, এরকম আছে। এটা তো হচ্ছে মানে কমেন্ট সেকশনের ব্যাপার। এই ম্যাটারটা নিয়ে আমার বাসায় কিন্তু উল্টা তুলকালাম লেগে গেল। এটা আমার নানু তো সিরিয়াস, কান্নাকাটি এমন অবস্থা, ও মারলো কেন, ও এত জোরে কেন মারলো, মানে সিনটা এমন ছিল, মারার পরে আমি বেডে পড়ে যাই। নানু ফেল্ট লাইক যে ও আসলে এত ব্যথা পেয়েছে, আসলে পড়ে গেছে। সো আমার থেকে দেখলাম যে ওরাই কমেন্টে ঝগড়া করছে, ওরাই প্রোটেস্ট করছে, ওর হাজব্যান্ডকে বাদ দিয়ে দেওয়া হোক। আমার তো ক্যারেক্টার নেম থাকে নীলিমা, তো নীলিমার এত কান্নাকাটি ভালো লাগছে না, জলদি ওকে ভালো পজিশনে দেন, তো এগুলো ভালো লাগছে না, যদি ভালো পজিশনে না দেন নাটক কিন্তু বয়কট করবো, আর দেখবো না। শাহবাগে যদি চলে যায় তখন সমস্যা হয়ে যাবে। কি পরিমাণ কমেন্ট আছে, এইবার যদি দেখি যে নীলিমার আবার কিছু একটা হয়েছে, আমরা কিন্তু সবাই বয়কট করব। সবাই আবার একজনকে কমেন্ট করে, ভাই আপনারা লিখেন তো যে সবাই আর দেখবো না নাটক। সো এইগুলোই আসলে আমি মজার কমেন্টগুলো পাঠাই, যে এই যে প্রোটেস্ট চলছে কিন্তু কমেন্ট সেকশন। একবার কি করছে, মোশাররফের একটা দৃশ্য খুব হাসির, একটা ডায়লগ ছিল, ও সিনে ছিল যে ভড়িওয়ালা ওর মাথা পেটের ভিতর উকুন মারা যাবে, এরকম একটা ডায়লগ ছিল। 10 বার টেক দিচ্ছে, ও খুব সিরিয়াস। যখন মোশাররফ ভাই এই ডায়লগটা আসে, ও হেসে দেয়। ওটা হয়নি মানে লাস্টে আমার 10 বার রিটেক, দেন আমার দিকে যাচ্ছে এরকম তাকায়, দেন আমি নিচের দিকে তাকাই আছি। আমি ইভেন মায়ের একটা মা ছিল, দাদি ছিল, ডিরেক্টর কিছু বললো না, মানে ব্যাপারটা কি? রাস্তা দিকে গেছিলাম, ওই একটা জায়গায় বি সিরিয়াস, এবং ওইটাতে পর লাস্টে কি করলাম, কেটে নিতে হয়েছে। ওটা নিতেই পারলাম না। আমি চাচ্ছিলাম যে পুরো দৃশ্যটা মাস্টার সিনই থাকবো, কিন্তু কিছুতেই পারতেছিল না। ওই জায়গায় গিয়ে হাসবেই, এত হাসি, মানে কিছুতেই পারলাম না, কোনোভাবেই থামতে পারছি না। মানে ভাইয়া না ডায়লগটা এমন ভাবে দিয়েছে সামনে, আর আমি পুরোটা টাইম সিরিয়াস। ওই মানে ডায়লগের একদম শেষের লাইনটাতে ভাইয়া ওই লাইনটা বলে যে ভুঁড়ি এত বড় থাকে, বড় ভুঁড়ি, পেটটা অনেক টাইট থাকে, ওখানে হচ্ছে উকুন মারা যাবে। সো ভাইয়া তো আর এভাবে বলে না, ভাইয়া স্টাইলে বলেছে। আমি তো প্রথমে হয়েছে কি, আমি মা দাদি আমরা তিনজনই মানে হাসছিলাম, তো তিনজনই এরকম হাসে 4 বার কাট হয়েছে, তিনজনই হাসছি আমরা। তো ভাইয়াও তারপর যখন কাট বলে, ভাইয়া হাসছে না, আই ডোন্ট নো ভাইয়া কেন আসছে না, ভাইয়া মোশাররফ করিম, এই জন্যই তো উনি মোশাররফ করিম। আমি যে ভাইয়া কিভাবে কন্ট্রোল করেছে, আমরা হেসেই যাচ্ছি। তারপর 4 বারের পরে ওরা আর হাসেনি, কিন্তু আমার তো হাসি বন্ধই হচ্ছে না, আমি হেসেই যাচ্ছি। 10 বার কাট হয়েছে ওই সিন। এবং দেখেন এটা মোশাররফ ভাই বলে এতবার শর্ট দিচ্ছে, এবং সে নরমাল রাখতেছে না, ওকে রিল্যাক্স, তুই একটু ট্রাই কর, হাসিস না, বুঝাচ্ছিল হয়ে যাবে এবার হয়ে যাবে। এই যে দেখেন, এটা মোশাররফ ভাই বলে সম্ভব হচ্ছে। 10 বার বিরক্ত হচ্ছে না, সে দিয়ে যাচ্ছে, এবং 10 বার সেম ডায়লগ সেম ভাবে, এবং প্রতিবার হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে। আরো লাস্টে দেখলাম যে না, কোনোভাবে এটা সম্ভব না মাস্টার শটে না, পরে আমি কেটে নিয়েছি, যে ওর পার্টটুকু আলাদা করে কেটে নিয়ে পরে আমার করতে হয়েছিল। এবং এইরকম মাঝে মাঝে হয়, মানে আলাদাভাবে কাটা হয়েছে, ওকে তখন মোশাররফ ভাই সামনেই ছিল না, ভাই আমি একা দিচ্ছি প্লিজ। এবং আমি ওই বিহাইন্ড দ্য সিনগুলো দেখাতে পারলে বস্তু যে কি পরিমাণ এরকম মাঝে মাঝেই ঘটে মোশাররফ ভাই যখন কমেডি সিনগুলো আসে। তাহলে এটা মানে আমাদের দাবি থাকলো যে ঘরের সূত্র বিভীষণের বিহাইন্ড দ্য সিন নিয়ে একটা এপিসোড হয়ে যায়। ভীষণ আছে সিরিয়াসলি, এবং এটা আমি যদি জমায়ে দেখাই, এরকম অনেক অসংখ্য জায়গা আছে মোশাররফ ভাই। মোশাররফ ভাই তো পাগল থাকে, উনি নানা রকম পাগনামি তো করে, মানে অদ্ভুত, মানে এরকম ভীষণ সিন আছে যেগুলো অনেকগুলো এরকম মোশাররফ ভাই সবাই হেসে দেয়, সে
রিল্যাক্স। আচ্ছা, ঘরের শত্রু বিভীষণের গল্প ফুরোবে না, আমি যা বুঝতে পারছি। আবারও আসবো এই প্রসঙ্গে। একটু আপনার ডিরেক্টর জীবনের কথায় আমি ফিরে যেতে চাই। শ্রদ্ধেয় শ্যামল দত্তকে আপনি অ্যাসিস্ট করলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এবং আব্দুল্লাহ মাহমুদ সাদ। জি। তারপরে আপনার ডিরেক্টর হয়ে পূর্ণাঙ্গ প্রথম নাটক কোনটি ছিল? ওই সময়ের ওই ফেজটা কিরকম ছিল? আগে ঘর পরে বর প্রথম নাটক। তখন হয় কি, তখন এত প্রতিকূল এত কিছু জানতাম না। নাটক বানাবো, কাজ অ্যাসিস্ট্যান্ট হলাম, বা টেলিভিশনে কীভাবে কমিউনিকেশন করতে আমি জানতাম না। অ্যাসিস্ট করছি ওই পর্যন্তই। আমি টেলিভিশন যোগাযোগটা ছিল না। আমার বন্ধুদের, আমি থিয়েটার করতাম। আমি একটা নাটকের গ্রুপ ছিলাম, থিয়েটার গ্রুপে ছিলাম, পদাতিক নাট্য সংসদ। ওই আমারই 4-5 জন ফ্রেন্ড মিলে বললাম যে আমরা নাটক বানাবো, টাকা দিই। তো সবাই একটু একটু করে টাকা দিয়ে আমরা এই নাটকটা বানাই। বানানোর পরে তো ট্রেনলা জমা দিলাম, নাটকটা পছন্দ করলো, চলে গেল। খুব মজা। তো পরে আস্তে আস্তে প্রতিবন্ধকতা দেখলাম যে না, আসলে সহজ না ব্যাপারটা। বানাতে চাইলাম, সেল করাটা খুব টাফ ছিল তখন। আসলে এই চ্যানেল নিবে তো নেয় না, এইভাবে করতে করতে পরে দেখলাম যে না, আসলে আরও অনেক প্রসেস আছে। আগে টেলিভিশনের সাথে কথা বলতে হয়, গল্পগুলো পাস করাতে হয়, দেন আস্তে 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 ব্যাপারগুলো। এবং ডেফিনেটলি অনেক, তখন তো আমি স্টুডেন্ট, আসলে ইউনিভার্সিটিতে পড়ি তখন। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কয় বছর আপনাকে কাজ করতে হয়েছে, কতদিন? শ্যামল দত্তর সাথে কাজ করেছিলাম 4 বছর। আচ্ছা, তারপরে আমি ডিরেকশন দিই। আচ্ছা। তারপরে মাঝখানে বিজ্ঞাপনে ঢুকে আমি আব্দুল্লাহ মাহমুদ সাদের সাথে, সাদ ভাইকে আই থিঙ্ক চিনেন, ওনার মুভি রিলিজ হলো, লাস্ট হলো রেহানা মারিয়াম নূর। তো ভাইয়ের সাথে যখন বিজ্ঞাপনে কাজ করি, তখন অ্যাকচুয়ালি আমি মানে বুঝলাম যে না, আমার কোথায় লিকেজ আছে আসলে কাজ করার ক্ষেত্রে, আমার আরও কি জানার ব্যাপার আছে। তখন আমি ভাইয়ের সাথে কাজ করার অনেক বেশি নিজেকে একটু পারফেক্ট করার চেষ্টা করি যে না, হ্যাঁ আমাকে কি জায়গায় লিকেজ আছে। তারপর থেকে তো আমি কাজ করছি। আচ্ছা, তারপরে তো পূর্ণাঙ্গ ডিরেক্টর হয়ে আপনি নির্মাণ করলেন নাটক, কিন্তু থাকে না যে সাজিন আহমেদ বাবু, এই নামটা সবাই চেনে, এক নামে চেনে ডিরেক্টর হিসেবে, সেটা কোন প্রজেক্টের মধ্য দিয়ে? সেটা মোশাররফ ভাইয়ের একটা 7 পর্ব ছিল কিডস সুলাইমান, আচ্ছা, এবং আরেকটা ছিল হলে পোশাকে বংশের পরিচয়। এই দুটো নাটক ভীষণ মানে হিট ছিল, ভীষণ। আর একটা নাটক ছিল, ওটা আমার লেখা নাটক, আদর্শ স্বামী, ওটার জন্য আমি RTV স্টার অ্যাওয়ার্ড পাই। উবার, বেশ কিছু কাজ ছিল যেগুলো মেরিলো নমিনেশন ছিল। এরকম বেশ কিছু কাজ ছিল যেগুলোর জন্য আমাকে মোটামুটি আমার জায়গাটা হয়তো স্ট্রং করে। আচ্ছা, আমি এই চিত্রনাট্য নির্মাণ করার জায়গাটাতে আসবো। অ্যানিলার কাছ থেকে একটু ঘুরে আসি, ছোটবেলায় একটু ফিরে যাব। যে ছোটবেলা থেকেই কি অভিনয় শিল্পী, উপস্থাপক, মানে এই স্বপ্নগুলো ছিল যে আমি এই ধারায় কাজ করব, এরকম কিছু? একদমই না। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? একদমই আমি পড়ুয়া টাইপের মানুষ ছিলাম। ছোটবেলায় আসলে অতটুকু ভিশন দেখতাম না। তখন মনে হতো যে ভালো রেজাল্ট না করলে নিজের কাছে লজ্জা লাগবে। যদি কখনো হতো যে 1-2 মার্কস মানে চলে যেত, তখন মনে হতো যে বাসায় গিয়ে আজকে কি বলবো। অ্যানিলা কোন স্কুলে পড়তো? আমি মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আমার স্কুল কলেজ দুইটাই বিডিআরে, অ্যান্ড ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো সবসময় পড়ুয়া টাইপের ছিলাম। কিন্তু আমার মানে দেখা যেত যে স্কুলের যারা টিচাররা ছিল তারা হচ্ছে আমাকে খুব চাইতো যে এক্সট্রা কারিকুলামে অ্যাড করতে। যেমন স্কুলে কোনো ডান্স প্রোগ্রাম থাকলে অ্যাটেন্ড করতাম, গানের প্রোগ্রাম থাকলে অ্যাটেন্ড করতাম। আবৃত্তি বলো, আচ্ছা ঠিক আছে যাই, বললো যেহেতু ম্যাডাম ভালোর জন্যই বলেছে, সো ওইটাতে চলে যেতাম। এইভাবে হয়েছে। তারপর যখন কলেজে উঠলাম, কলেজের মোটামুটি মাঝামাঝির দিকে, তখন মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মটা তখন একটু জনপ্রিয় হওয়া শুরু করেছে। সবাই অনলাইন ফটোশ্যুট করছে, বিলবোর্ড করছে। তখন হচ্ছে পরিচিতই দেখা যায় যে আমাদের কলেজের সিনিয়র আপু ভাইয়ারা, ওদের হয়তো কারো হচ্ছে বুটিক আছে, কারো শোরুম আছে, কেউ হয়তো ফটোগ্রাফার, সো তাদের হচ্ছে কাজ করা হতো। তারা বলতো যে তুমি কাজ করবে? হ্যাঁ, আমি তো এটা সম্পর্কে আমার তো আসলে ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেই। যেমন কেউ আসলে অভিনয় থেকে এসেছে, যেমন আমাদের ডিরেক্টর স্যারও যেটা বললেন যে উনি আগে থিয়েটার করেছেন, তো ওইটা আসলে আমার করে ওঠা হয়নি। তো আমার ওইটা ছোটবেলা থেকে ছিল না, কিন্তু ওই যে সবাই আমাকে মানে কি বলবো ধাক্কা দিয়ে এইটুক পর্যন্ত এনেছে। আচ্ছা, কিভাবে কাজ শুরু হলো সেই গল্পে আসবো। আমি একটু ডিরেক্টরের কাছ থেকে ঘুরে আসি, যে এই যে চিত্রনাট্য নির্মাণ করা, লেখালেখির সাথে তো আপনার আগে থেকেই সম্পর্ক, না? ছোটবেলা থেকেই সম্পর্ক। লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, তিনটি ডেজিগনেশনের মধ্যে আপনার প্রিয় কোনটি সবচেয়ে? লেখক। লেখক, কি কারণে? লেখার কাজটা আমি একা করি,
আচ্ছা আমাকে কেউ হেল্প করে না, কারণ আমি আমার স্বাধীনভাবে করতে পারি। ডিরেকশনে তো আমার একটা টিম ওয়ার্ক। তা আপনি যখন মানে আমি লিখে আনন্দও পাই আসলে। আমি চাইলেই তখন পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারি। আমি চাইলে যে কোনো ক্যারেক্টারে যখন লিখি তখন তো ওই ক্যারেক্টারটা মানে ভর করে আমি এনজয় করি। আমি শুটিংটাও এনজয় করি, কিন্তু আমি জানি যে একটা সময় আমি শুটিং করতে পারবো না, আমার সেই মানে শক্তি থাকবে না, কিন্তু আমি সারা জীবন লিখতে পারবো। আচ্ছা মানে এটা আমাকে খুব আনন্দ দেয়। ধরেন মানে লেখা বা কোনো একটা গল্প সৃষ্টি করা, সেই ক্ষমতাটা যেহেতু আপনার আছে, যখন আরো একজনের লেখায় ডিরেকশন দেন, সেটা কি একটু কনফ্লিক্ট করে? আমি এইটাই মনে হয় ফার্স্ট সেকেন্ড নাটক আমি অন্য কারো লেখায় ডিরেকশন দিচ্ছি। আচ্ছা আমি আমার লেখায় ডিরেকশন দিই। শান্তনু ভাই আমার ফ্রেন্ড, তো এই গল্পটাও তার লেখা, কিন্তু আমরা দুজন আলোচনা করি, সো আমি জানি গল্পটা কি হতে যাচ্ছে, যার কারণে খুব একটা সমস্যা হয় না। বিকজ লেখার আগে আমরা দুজন আলোচনা করি নেই গল্পটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সো যার কারণে খুব সমস্যা হয় না। না জানলে হয়তো আলাদা একটা চিন্তা কাজ আচ্ছা করতো। সেক্ষেত্রে বন্ধু বা এতটা কোলাবোরেশন যদি না থাকে, আপনি কি অন্যের লেখায় ডিরেকশন দেবেন? হ্যাঁ, ভালো স্ক্রিপ্ট পাইলে কেন দিব না, আমি খুঁজিও ঠিকঠাক পাইলে। আমি এখন যেহেতু উপন্যাস লিখতে গিয়ে হয়তো নাটকে অত বেশি লিখতে পারি না, যার কারণে আমি ভালো স্ক্রিপ্ট খুঁজি। আমি এখন খুঁজতেছি যে আমি পাইলে ডেফিনেটলি আমি অন্য আচ্ছা লেখায় ডিরেকশন দেব। লেখক সত্তাটা যেহেতু ছোটবেলা থেকেই নিজের ভেতরে ছিল, ঠিক কোন বয়সে কিভাবে লেখালেখিটা শুরু হলো? এটার অদ্ভুত ব্যাপার। আমি বিশ্বাস করি যে আমার ভাই বোন আমি লেখক। কেন আমি বিশ্বাস করি, ছোটবেলায় না আমি কোনো গল্প মাথায় আসলো, ধরেন একটা ঘটনা, ছোট একটা ঘটনা মাথায় আসলো, আমি আমার বন্ধুদের বলতাম যে জানিস এটা না ঘটছে, আসলে ঘটে নাই। আমি মিথ্যে বলতাম যে এই ঘটনা ঘটছে, ওরা বিশ্বাস তো, আল্লাহ এটা ঘটছে, হ্যাঁ। পরে দেখলাম যে ও বিশ্বাস করছে, তার মানে একটা ঘটনা। তখন কি আপনি আবার ইম্প্রোভাইজ করে করে সেটা সামনের দিকে নিয়ে যেতেন? হ্যাঁ, এবং এভাবে বলতাম, বানিয়ে বানিয়ে গল্প বলতাম সত্য, ওরা বিশ্বাস করতো, তখন বললাম তাহলে একটা ঘটনা ঘটছে বা এটা বিশ্বাস করছে, মানে একটা গল্প হয়েছে। এভাবে আমি মিথ্যে বলতাম ছোটবেলায়, গল্প সাজিয়ে। তখন আমি বিশ্বাস করলাম এটা তো আমি লিখতে পারি, তখন আমি লিখলাম। কোন ক্লাসে লিখলেন প্রথম? না, গল্প বলতাম তখন আমি প্রাইমারিতে পড়ি, 5-এ। আচ্ছা হ্যাঁ তারপর 6, 7, 8 গুলোতে আবার গানও লিখতাম টুকটাক। আচ্ছা তখন হলো দেখলাম যে না, আমি লিখতে পারি, মানে গল্পটা সাজালে ওটা আমি লিখতে পারি। তো বোধহয় কলেজে উঠেই ঢাকায় এসে আমি এরকম ছোট ছোট গল্প লিখতাম, লিখে ফেলে রাখতাম, কাউকে দেখাতাম না লজ্জায়। কারণ যে বলতাম এটা সত্য গল্প, শুনতো এই ঘটনা ঘটছে, এরকম আমার এক পরিচিত এরকম বলতাম, ওরা শুনে বলতো আরে, কষ্টের হলে আফসোস করতো, বিশ্বাস করতো, ওইটা নিজে বলতাম যে তাহলে একটু হয়েছে। তো এভাবেই রেখে দিতাম লেখাগুলো। পরে যখন ডিরেকশন দিব তখন আমি একটা গল্প সিলেক্ট করলাম যে আমি লেখার ক্ষেত্রে আমি লিখে ফেললাম এবং হয়ে গেল। চিত্রনাট্য তো আগে দেখছিলাম কিভাবে লিখে, আচ্ছা তখন বুঝলাম যে না, তাহলে আমি লিখতে পারবো বোধহয়, আমি লিখতে বোধহয় পারি। দেন আমি বুঝলাম যে না, গল্পটা আমার ভিতরে বায়বন আছে। এবং পড়তাম, তেমনি পড়তে ভালো লাগতো, স্কুলেই পড়তে ভালো লাগতো। আমি পাঠ্যপুস্তকে আমি খুব কাছে স্টুডেন্ট, মানে আমার ব্যাপারটা ছিল, ধরেন 3টা পরীক্ষা হতো আমাদের, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। প্রথম সাময়িক ফেল করতাম, দ্বিতীয় সাময়িক ফেল করতাম, বার্ষিকে গিয়ে পাস করতাম। এটা ছিল আমার স্টুডেন্ট লাইফের। কিন্তু আমি প্রচুর তখনই আউট বই পড়তাম, মানে আমার পাঠ্যপুস্তক ভালো লাগতো না। আমি যখন স্কুলে পড়ি, গ্রামে কিন্তু তখন আমাদের ওই সময়ে মানে উপন্যাস, অন্যান্য গল্প বই পাওয়া তো হ্যাঁ এত অ্যাভেলেবল হওয়ার কথা available না। ছিল না। মনে করেন আমি ওই আমার একটা ফ্রেন্ডের দোকান ছিল, ওখানে ওর বই ছিল, হ্যাঁ, ওখান থেকে বললাম পুরো ফেরত দিয়ে দিব, ওরকমভাবে বই পড়তাম, ভালো লাগতো গল্পের বই পড়তে। ওই সময় আমি কালেক্ট করে পড়তাম। ঢাকা আসার পরে তো আমি তখন তো স্টুডেন্ট ছিলাম, টাকা ছিল না, প্রচুর পুরান বই কিনতাম আমি। ধরেন নীলক্ষেতে এসে, তারপরে পল্টনের মোড়ে অল্প টাকায় পেতাম। তারপর বাংলা মোটরের বাংলা বাজার ফুটপাতে 5 টাকা 10 টাকা বই পেতাম। প্রচুর বই পড়তাম, ভালো লাগতো গল্পের বই পড়তে, আমি কল্পনার জগতে ভাসতাম। ওই পড়াটা ছিল, তখন লিখতে গিয়ে দেখলাম যে না, হ্যাঁ আমি লিখতে পারি। এভাবে আমার লেখক হওয়াটা, এবং আমাকে কেউ বলে না তুমি লেখক হও, আমার না ভালো লাগতো। মানে তখন বুঝলাম যে না, আমাকে এদিকে টানে। এবং আমি আর্টসের স্টুডেন্ট, আমি ইতিহাস ভালো লাগতো এই কারণে, কারণ আমি গল্পের মতো বলতে পারতাম। আচ্ছা মানে আমাকে এভাবেই টানতো আসলে। আমি ফিলোসফির স্টুডেন্ট, আমি ফিলোসফি দেখলাম যে আমাকে আমার নিজের ফিলোসফি কাজ করতেছে, মানে আমাকে খুব এই গল্প জাতীয় ব্যাপার, ইতিহাস জাতীয় ব্যাপার আমাকে খুব হেল্প করতো। তখন বুঝলাম যে না, লেখাটা আমার ভিতরে আছে। আচ্ছা একজন দর্শক আছে, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, কি খবর? রুহানি সালসাবিল, যার সঙ্গে অনুষ্ঠানে থাকলে আনন্দ নাবিল। হাই হাই, কার সাথে কথা বলছি? আমার নাম সুজাত শিমুল। ও ওকে ওকে ওকে,
কেমন আছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ জি, একদম কেমন ঠিকঠাক। আছেন? আপনাকে পেয়েছি আমরা কিছুদিন আগে রূপকথার রাতে, নাটকের গল্পই শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার সাথে কথা বলবেন আজকে? আচ্ছা যাই হোক, সবাইকে খুব ভালো লাগছে, তিনজনকেই খুব অসাধারণ লাগছে। এবং আমার বন্ধু, ঘরের শত্রু বিভীষণের ক্যাপ্টেন সাজিন আহমেদ বাবু, সাথে আছে নীলা, দুজনকে খুব চমৎকার লাগছে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? বন্ধু তুমি কাজ করো, তুমি কারণ বাজার চলে আসো, আমরা একসাথে ডিনার করবো। বন্ধু আসো। ফাঁকিবাজি করো না, বিল তুমি দেবে, আসো বন্ধু। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিপটামি করো না, তুমি যদি না আসো তাহলে বুঝবো যে তুমি বিলের জন্য আসো নাই, বুঝছো? এই দর্শকরা জানবে তুমি কিপটা, তুমি প্রচুর কিপটামি করো। তুমি এটা করো না বন্ধু, তুমি চলে আসো, আমরা যে আছি, মোস্তফা ভাই আছে, আমরা তিনজন আছি, আরো ভাইরা আছে, সবাই মিলে একসাথে ডিনার করবো, তুমি খাওয়াবা, আসো। আচ্ছা, প্রস্তাবটা খুব ভালো ছিল। আমি শুটিং থেকে এসে বাসায় ঢুকে এই তোমার আগে টিভিটা ছেড়ে তারপরে আমি অন্য কাজগুলো করছি, দেখতে দেখতে যেন মিস হয়ে যাচ্ছিল, ভাবছিলাম তোমাদেরকে পাবো কিনা, তো পেয়ে গেলাম, এটা সৌভাগ্য। থ্যাংক ইউ বন্ধু। ইচ্ছা থাকলে উপায় হয়, বিষয়টা আসলে ওরকমই হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, তোমাকে খুব সুন্দর লাগছে ক্যামেরার সামনে। আমি সুন্দর বন্ধু। আর অ্যানিলাকে খুব সুন্দর লাগছে। অ্যানিলা রানী রানী। হ্যাঁ রানী রানী, হ্যাঁ। যাই হোক, সবার আর রুহানি তো আছেই সব সময়, তুতি ছড়ায় এই অনুষ্ঠানে, এনটিভির এই রূপকথা রাতেই। তো মিস করছি আসলে, কারণ এই মুহূর্তটা অনেক আনন্দের, তো যতক্ষণ অনুষ্ঠানটা চলে। তো যাই হোক, তোমাদের অনেক প্রশ্ন, আমি কোনো প্রশ্ন নাই করি, কারণ রুহানি অনেক গভীরে গিয়ে প্রশ্ন করে, যেটা দর্শকরা অনেক উপভোগ করে। হ্যাঁ, তো আমি জাস্ট শুভাশিস জানাচ্ছি তিনজনকে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ এনটিভিকে এরকম একটা আয়োজনের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড ছিলেন অভিনয় শিল্পী সুজাত শিমুল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, আর আমি জানি যে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। আর একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমার নাম শাহরিয়ার। বাবু আমার একটা খুবই মানে আপন ভাই। বাবুর সাথে একটু কথা বলি। জি প্লিজ কথা বলুন, উনি শুনতে সবাই পাচ্ছেন। নিশ্চয়ই ভালো আছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছো তুমি? ভালো আছি ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আমি দুদিন ধরে তোমাকে কল্পনা করছি যে তোমাকে ফোন দিব। কেন ফোন দিব জানো? পরশুদিন, কালকে হলো নবান্ন, তো চিন্তা করলাম মেসেজ পাঠিয়েছি, কল দিয়ে কথা বলবো না। আমার আবার একটা এক্সপোর্টের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়লাম। তো যাই হোক, টেলিভিশন খুলে দেখি যে তুমি, কিন্তু বললাম যে লাইট না, মানে মানে কি দেখি, তো পরে দেখি এই। আর সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে তোমার কল্যাণী এই প্রথম, জীবনের প্রথম মানে এই কল পেলাম। আর সারা জীবন ওয়েট করেছি, মানে ওয়েট করুন। তো যাই হোক, বলো এবার তোমার কি খবর? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি বোধহয় আমাদের নাটকটা দেখেন, আই থিঙ্ক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগছে শাহরিয়ার ভাই, আপনার সাথে অনেকদিন দেখা হয় না আমার। হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে নবান্ন উৎসবে। আচ্ছা, আসো। আমি সকাল তো আছি, বিকালবেলা একটুখানি থাকবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এনটিভিকে এবং সবাইকে ধন্যবাদ। বাবুর কল্যাণ আজকে সবার সাথে কথা বলতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, সাথে থাকবেন শেষ পর্যন্ত। অ্যানিলার কাছে একটু আসি। অ্যানিলার প্রথম নাটকে কিভাবে সুযোগ এলো, অভিনয়ের সুযোগটা এলো কিভাবে? প্রথম নাটকের সুযোগ এলো, আমি তখন এসিটিভিতে আমার একটা প্রোগ্রাম চলছিল, তো ওখানে আমি উপস্থাপনা করছিলাম, তো রেকর্ডিং চলছিল, তো একটা মিউজিক্যাল শোয়ে। তো তখন রেকর্ডিং যখন চলছিল, ওটা তখন মানে অন এয়ারও চলছিল ওই টাইমেই। তো মানে আগের এপিসোড অন এয়ার হচ্ছিল। তো ওখানেই একজন ডিরেক্টর এসে বলছিল যে আমাদের তো সামনে মানে পুজো আছে, দুর্গাপূজার হচ্ছে, তো আমি নাটক বানাচ্ছি, 4টা নাটক বানাচ্ছি। মেয়েটা তো দেখতে ভালোই, ও কি কাজ করবে? তো তখন এসিটিভি থেকে বলছে ওকে এই পর্যন্ত অনেকবার বলা হয়ে গেছে ও নাটকে কাজ করবে না, ও করতে রাজিও না।
তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও তাহলে কথা তো বলা যেতে পারে, বলে ওর এখনই রেকর্ডিং চলছে, তো ওর সাথে কথা বলতে পারেন যদি রেকর্ডিং শেষ হয়। রেকর্ডিং শেষ হওয়ার পরে আমি মেকআপ রুমে যাওয়ার পরে আর তারপর আমাকে ডাক দিল, ওখান থেকে গিয়ে তারপর ওনার সাথে কথা বললাম। তো উনি আমাকে বারবার করে বোঝাই বলছে আমি তো থিয়েটার করিনি, আমি আসলে জানিও না এই সম্পর্কে, আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই, আমি আসলে পারবো না, মানে আমি যেইটুকু জানি সেইটুকুই করতে চাই, যেটা আসলে আমি পারবো না, জানি না, সেটা আসলে করতে চাচ্ছি না। তো উনি যাই হোক আমাকে বললো ঠিক আছে তাহলে আমার তো শো হয়, তোমাকে আমি শো এর জন্য বললো। তো উনি আমার নাম্বারটা নিল, নেওয়ার পর পরের দিন উনি আবার আমাকে ফোন দিল, বলে তুমি দেখো হচ্ছে কি না, আর আমি চাচ্ছি তুমি কাজটা করো, শাহিদ শরীফ কাজ করবে, তুমি প্রধান চরিত্রে কাজ করতে চাই। প্রধান চরিত্র তো আরও পারবো না, মানে প্রথমেই প্রধান চরিত্রতে আসলে আমি যেটা পারি না, আমি বলছি আপনার যেহেতু একটা ভালো আসলে পূজার একটা নাটক বানাবেন, বছরে একবারই বড় করে পূজাটা হয়, তো আপনারও একটা সেই হিসেবে পরিকল্পনা আছে, আমার মনে হয় যে আমাকে বাদ দিলে ভালো হয়। তো ওই কথা যখন বলছি না, ওইটা আবার বাসায় আমার মম, তারপর আমার ভাই, ওদের সাথে কথা হচ্ছিল। তো আমার মাম্মা বলছে যে ইউ ক্যান ট্রাই, যদি না হয় তাহলে দেখা যাবে, কিন্তু তুমি চেষ্টা তো করো, চেষ্টা না করার আগেই তুমি বলছো যে পারবে না, তুমি যে এত কিছু করলে, তুমি কি সব আগেই জানতে যে তুমি পারবা? তো পরে আমি উনাকে পরের দিন উনি আমাকে আবার কল করলো, আমি উনাকে আসলে কল দিই, আমি আচ্ছা ঠিক আছে উনি যদি আমাকে আবার কল দেয় তাহলে আমি ওকে বলবো। তো উনি আমাকে আবার কল দিল, কল দেওয়ার পরে উনি আমাকে বললো যে কি তুমি করবাই না? না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসলে চেষ্টা করতে পারি। তো প্রথম শুটিং উনি আমার সাথে কথা বলার ঠিক 1 সপ্তাহ পরে, প্রথম শুটিংয়ের দিন দুপুরে যখন খাবারের ব্রেক দিল, উনি আমাকে বলছে তোমাকে আরেকটা নাটক করতে হবে। এই তুমি তো মিথ্যা কথা বলো মেয়ে, তুমি তো অ্যাক্টিং পারো, তুমি প্রথমবার করছো? আমি তো প্রথমবারই করছি। অ্যান্ড ওই স্ক্রিপ্টটাও ঠিক এখন আমি যেরকম করে যাচ্ছি এরকম। বিয়ের অ্যাক্টিং পারবেন এটা কোনো কথা হয়? থাকে অ্যাক্টিং এর উপরে এটা হয় বলেন আপা? এটা কি যে শুনে আপনার দুর্ভাগ্য যে উপস্থাপকের আসনে যে বসে আছে সে একজন মেয়ে, যদি সে পুরুষ হতো আপনার সাথে সহমত প্রকাশ করতো। এটা পজিটিভ তো, অ্যাক্টিং পারে, এটা ক্রেডিট না বলেন? না আপনি তো পজিটিভলি বলেননি। তারপরে ওই যে একবারেই পূজার আমার 2টা নাটক 2টা চ্যানেলের জন্য করা হলো, ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে করুক। তারপরে রেলগাড়ি ছুটে চলছে, সেখানে আর কোনো একদম মানে ব্যাঘাত না ঘটুক, এটা চলতেই থাকুক। এবার একটু লেখক সত্তা নিয়ে কথা বলবো, যে বই মেলায় নিশ্চয়ই নতুন বই আসছে নাকি, তো একটু শুনবো কি প্ল্যান চলছে, কি বই আসছে। এটা আমার 4র্থ উপন্যাস হবে। আচ্ছা, উপন্যাসের নাম হলো আলো আসবেই। আলো আসবেই। আলো আসবেই। আচ্ছা, ওকে। আমরা প্রচুর অন্ধকারে আছি, বা প্রতিটা মানুষই প্রচুর অন্ধকারে থাকি, জীবনের অনেকটা সময় মানুষের অন্ধকারে থাকে। অন্ধকার দ্যাট মিনস প্রতিকূলতা, ওটা নিয়ে মূলত গল্প। আলো আসবেই বর্তমান প্রেক্ষাপটের একটা গল্প। বাকিটুকু কাদেরকে নিয়ে, মানে এটা কি রিভিল করা যাবে কিনা? না, রিভিল করা যাবে না, তবে এটা শহরের গল্প, একটা শহরের জীবনের গল্প, কিছু মানুষের গল্প। এবং প্রেক্ষাপটটা নামটা শুনে তো মানুষ একটা জিনিস কল্পনা করবে, সেটা পুরোটা থাকবে না, তারপরে পড়লে একটা নতুন দিক কি উন্মোচিত হবে এরকম কিছু। তখন উপন্যাস তো মানে খুব বেশি বলতে চাই না, নামটা শুনে তো একটা আইডিয়া পাচ্ছে মানুষ। এটা সারপ্রাইজই থাকুক, আমরা পড়ে বুঝে নিতে হবে। অ্যানিলার কাছে একটু আসি, নাটকে আসার গল্পটা শুনলাম, প্রথম টিভিসি কোনটা ছিল? টিভিসিতে কাজ করা কিভাবে? টিভিসিতে কাজ করা প্রথম টিভিসি আমার একটা হসপিটালের টিভিসি ছিল, এটা হেলথ কেয়ারের। ওইটা কি নাটকের পরে না? ওটা নাটকের পরে। এর আগে আমি ওভিসিতে কাজ করেছি, নাটকের আগে। তো ওভিসি আমার মোটামুটি অত একটা কমপ্লিকেটেড লাগেনি, তো যেহেতু উপস্থাপনাটা আগে করতাম ওরকমই লেগেছে। কিন্তু নাটকের ব্যাপারটা তো মানে ডিফারেন্ট। আমি ভাবছি যে আচ্ছা আমাকে বললে কাঁদতে হবে কিভাবে কাঁদবো, বললে হাসতে হবে কিভাবে হাসবো, রেগে কিভাবে যাব, তো এই জিনিসগুলা খুব কমপ্লিকেটেড লাগতো যে এটা পারবো কি না। বাট ওভিসি টিভিসি ওগুলো আসলে অত কমপ্লিকেটেড লাগেনি, আমার কাছে লাগেনি আর কি।
আচ্ছা, আমি লেখক সত্তার গল্প শুনছিলাম, এখন একটু নির্মাতা সাজিন আহমেদ বাবুর গল্পে আসতে চাই। যত ডিরেকশন দিয়েছেন, এই যে আমরা একটা ডেট নিয়ে ডিফিকাল্টিজের কথা বলছিলাম, একজন ডিরেক্টরের কাজটা আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন, কারণ তাকে সব কিছু কোঅর্ডিনেট করতে হয়, সব কিছু ব্যালেন্স করতে হয়। যিনি অভিনয় করছেন হয়তো অভিনয়ের দিকটা তার মাথায় রাখলেই চলে, কিন্তু ডিরেক্টরের তো আর তা না, সব কিছু। তো আপনি সব থেকে বেশি প্রতিবন্ধকতা কোন নাটকে ফেস করেছেন, কোন সিনে, কোন দিনে? আর্টিস্টের নামটা বলা যাবে না, আচ্ছা, কারণ চাই না বলতে। সেটা হলো যে আমার একটা নাটক, নামটাও না বলি কারণ পাবলিক জেনে যাবেন। সেটা হলো যে অ্যাক্টিংটা আমি যেরকম চাচ্ছিলাম সেরকম বড় আর্টিস্ট আচ্ছা, ওরকম দিচ্ছিলেন না এটা। আমি বারবার বলতেছিলাম ভাই এভাবে দেন, এটা দিচ্ছিলাম না। পরে আমি বললাম, একটা সময় বললাম ভাই হচ্ছে না তো ব্যাপারটা। সে আমাকে বললো তুমি করে দেখাও। সে হয়তো জানতেন না হয়তো আমি অ্যাক্টিং করতাম টেলিভিতে, থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। আমি করে দেখাইলাম। পরে বুঝলাম যে তার এই প্র্যাকটিসটা আছে, মানে সে ডিরেক্টরকে বলে ফেলে করে দেখান। সব ডিরেক্টর তো অ্যাক্টিং করেন না, বাট তার কাজ না, সে ধরে দিতে পারেন। তারপর সে করলো, কিন্তু সে আমার উপরে মানে স্বাভাবিক জিনিস, হয়তো সে খেপে গেল আর কি, সেটা বুঝতে দিল না। কিন্তু আমাকে সে সারাটা পেন দিছে পুরো নাটকটাতে। মানে আমারও কিছু করার নাই, আমি বুঝছিলাম যে তার সাথে এটা আমার শেষ কাজ, এটা আমি বুঝে গেছি, কারণ সে আমাকে ডেট দিবে না বা আমিও তার কাছে যাবো না, যেহেতু সিচুয়েশনটা স্বাভাবিক হয়নি। ওই পুরো নাটকটাই আমাকে মোটামুটি সাফার করতে হয়েছে, এবং প্রতিটা সিনে সে তার মতো করে ভুলভাল অ্যাক্টিং করবে আর আমি প্রতিবারই আটকাবো। ও ইন্টেনশনালি ভুলভাল করছিলেন? না, প্রথমবার তো সে তার মতো করে করতে চাচ্ছিলেন, কিন্তু আমি ওটা হ্যাঁ। চাচ্ছিলাম না। মানে একটা ডায়লগ 2-3 বার ফাম্বলিং করে বলতে চাচ্ছিল, কেন 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 করবে এরকম। আমি কিন্তু এই ফাম্বলিংটা করেন না, কিন্তু ওটা তার এরকম ভাবেই ডায়লগটা দিতে চাচ্ছিলেন। পরে তার না করলাম, সে এটা তার ইগোতে লাগলো। তারপর পুরো নাটকে আমাকে মোটামুটি পেন দিল। বাকি কোথায় ওই দিন প্রথম দিনই ছিল হাফ ডে, মানে 1.5 দিন, বাকি 1.5 দিন 2 দিনের শুটিং ছিল। হাফ ডের পর থেকে এটা শুরু হলো। মোটামুটি ভালোই পেন দিয়েছে আমাকে, আমার অ্যাসিস্ট্যান্টকে। এটা আমার জন্য একটা দারুণ শিক্ষা, এবং বললাম যে আর্টিস্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। আমারও ভুল ছিল আই থিঙ্ক, কেন আমি ওভাবে না বললো আর হয়তো অন্যভাবে বলতে পারতাম, বোধহয় পারতাম, আমি জানি না, আমার মনে হয় আমি পারতাম, হয়তো চেষ্টা করতে পারতাম আরও অন্যভাবে বোঝাতে। আমি হয়তো বোঝাতে পারি নাই, সে হয়তো, বা আমি ছোট ডিরেক্টর তখন, বা আমি ছোট মানুষ, সে হয়তো নিতে পারছিল না আমার ডিরেকশনটা, মেবি। এটা সবাই মানে এই ডিরেক্টর বয়স ছোট বা কম, এইটা অনেক মানে এই প্রজন্মের অনেকে নিতে পারে না। কেন আমি তোর তো বয়সে বড়, বা আমি স্টার, আমি কি কম বুঝি নাকি, এটা অনেকের ভিতরে আছে। হ্যাঁ, সো ওইটা হয়তো নিতে পারে না সে, যে আমারটা নিবে এরকম। ওই বিষয়টা আমাকে, ওই শুটিংয়ের পরে আমি খুব হতাশ ছিলাম যে ডিরেকশন দিব না, এরকম একটা ব্যাপার চলে আসছিল। এটা খুব পেন ছিল আমার জন্য, ওইটা আমার জন্য খুবই মানে দুর্বিষয়। আমি ওই আর্টিস্ট নিয়ে আর কাজ করি নাই, সাহস পাই নাই। আসলে ইচ্ছা নেই তা না, উনি অনেক বড় আর্টিস্ট, ডেফিনেটলি খুব পপুলার, কিন্তু আমি সাহস পাই নাই পরে আর কাজটা করতে তার সাথে। এটা একটা খুব। আরও এক্সপিরিয়েন্স শুনবো। অ্যানিলার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই যে কার কার সাথে কাজ করার ইচ্ছে আছে, যে কাজ করা হয়নি কিন্তু আমি তার বিপরীতে কাজ করতে চাই, এরকম স্বপ্ন আছে? অনেক আছে, আমি এখনো অনেকের সাথে কাজ করিনি, নাম সবার শুনি। সাথে কাজ করতে চাই। যেমন মোশাররফ ভাইয়ের যখন থেকে অভিনয় করি, আসলে আমি ভাবিনি আসলে সত্যি কথা যে আমি মোশাররফ ভাইয়ের সাথে অভিনয় করতে পারবো কখনো। অবশ্যই অনেক মানে ওনার, আমি আসলে এখনো ওনার খুবই বড় ভক্ত। ওনার সাথে দেখা হওয়ার পরে মানুষটার ভক্ত হয়ে গেছি, মানে এটা যে কেউ বলবে ভাইয়ের সাথে মিট করার পরে। তারপরে আমাদের নিশো ভাইয়ের অ্যাক্টিং খুবই ভালো লাগে। নিশো ভাইয়ের সাথে তোমার কাজ করার ইচ্ছে? হ্যাঁ, কাজ করার ইচ্ছে আছে আমার। অপূর্ব ভাইয়ের সাথে কাজ হয়েছে, অপূর্ব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি অল্প কিছু সময়ের জন্য। আরও অনেকেই আছে ভালো কাজ করছে, সিএম ভাই ভালো কাজ করছে, এখন অনেকে অনেক অনেক ভালো কাজ করছে। তো যারা ভালো কাজ করছে, ইভেন করার চেষ্টা করছে, আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই, সবার সাথেই তো করছি। আচ্ছা, একটা একটু মানে খারাপ অভিজ্ঞতাই বলবো, খারাপ অভিজ্ঞতা শুনলাম। সব থেকে সুন্দর অভিজ্ঞতাটা শুনতে চাই আপনার ডিরেক্টর হওয়ার পরের এই জীবনটাতে। সাজিন আহমেদ বাবুর সব থেকে সুন্দর অভিজ্ঞতা ডিরেক্টর হিসেবে, যেটা মাঝে মধ্যে মনে পড়লেই আপনার মুখের কোণে একটা ছোট্ট স্মাইল চলে আসে। মানে বেশিরভাগ স্মৃতি তো মোশাররফ ভাইয়ের সাথে। লাস্ট স্মৃতিটা, মোশাররফ ভাইয়ের স্মৃতিটা আমি বলবো, তার আগে আমি একটু জোয়ান ভাইয়ের স্মৃতিটা বলি। আচ্ছা, আমি জোয়ান ভাইয়ের সাথে একটা কাজ করলাম, বউয়ের বাড়ি।
আমি কাজ করতে গিয়ে দেখলাম আমার খুব ভালো লাগছে। আমি যখন জোহন ভাইকে বললাম, জোহন ভাই এভাবে করি বা এটা, সে না এত সহজে সুন্দরভাবে রিসিভ করলে এটা আমার ভালো লাগছে। এবং আমরা 3 দিন শ্যুট করলাম, খুব দারুণ লাগছে তার সাথে কাজ করে আমার। এবং উনি অনেক অনেক চেষ্টা করতো ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে, ক্যারেক্টারের থেকে, যে অনেকেই তো আছে খুব ভালো আমাকে দেখতে সুন্দর লাগতে হবে ওইদিকে নজর দেয় অনেক অ্যাক্টর, কিন্তু সে না, সুন্দর না, আমার ক্যারেক্টারে ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, সে এই খুব পরিশ্রমটা করছে। এবং সে সাঁতার জানে না, সে পানিতে নেমে সাঁতরিয়ে সে শ্যুট করছে। আমার কাছে খুব ভালো লাগছে তার সাথে করে। এবং এটা শুনলাম, ওই মেমোরিগুলো আমার খুব ভালো লাগছে। আর মোশাররফ ভাইয়ের সাথে যেটা ভালো লাগার সেটা ছিল মানালি শ্যুট করছিলাম। ওই একটা নাটক আপনাদের এখানেও গিয়েছিল, মানালি শ্যুট করছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, রোথাং পাস পাহাড়ের উপরে। ওখানে আমার দারুণ ব্যাপার ছিল, সেটা হলো যে মোশাররফ ভাইকে বোধহয় স্ক্রিনে ছিল দেবদূতী নামে একটা মেয়ে কলকাতার, আর পাশে ছিল বোধহয় মধুমিতা। ও অন্য একটা নাটকের শুটিং ছিল, আমাদের নাটকের টিম অন্য ডিরেক্টরের সাথে, ও পাশে ছিল। মোশাররফ ভাইকে দেখাচ্ছিলাম আমি যে ভাই এটা এভাবে করলে কি হয় না, ভীষণ অবাক হয়েছে যে আমি মোশাররফকে দেখাই দিচ্ছি। এবং হিরকদা নামেন একজন প্রডিউসার ছিলেন ইন্ডিয়ানি, উনিও বলতেছেন আপনি মোশাররফ দাকে দেখিয়ে দিচ্ছেন? হ্যাঁ। সে কিছু মনে করছেন আমাকে কেন? মোশাররফ ভাই তো ভীষণ দারুণ মানুষ। এবং আমি দেখাই দিলাম, আমার অবাক হয়েছে যে মোশাররফ ভাইকে আমি দেখিয়ে দিচ্ছি, মোশাররফ ভাই সেটা রিসিভ করছে এবং সেভাবে অ্যাক্টিং করতেছে, মানতেছে, হ্যাঁ বাবু ঠিক আছে, না ভাই এটা হ্যাঁ হ্যাঁ কর। এইটা না তাদের কাছে খুব দারুণ লাগছে ওই কলকাতার আর্টিস্টদের কাছে এবং প্রোডিউসারদের কাছে। তাই আমাদের শুটিং এ এখনো এমন হয়, আমরা যখন প্র্যাকটিস করি ভাইয়া তারপরে হচ্ছে ওর দিকে তাকিয়ে বলে যে এটা এভাবেই তো লেখা না, এভাবেই তো ঠিক আছে, ঠিক আছে তোরে না, এইভাবে বলবে ভাইয়া। স্টিল এখনো তাই, ভাইয়া কিন্তু জিজ্ঞেস করে। আরেকটা মেমোরি মোশাররফ ভাইয়ের সাথে, যে কিড সুলাইমান নাটকে আমরা শ্যুট করতেছিলাম, 1.5 দিন শ্যুট করে ফেলার পরে না মজা পাচ্ছি না। মোশাররফ ভাই বললাম, মোশাররফ ভাই ভালো লাগতেছে না, তো তাহলে আমি কী করবো বুঝতেছি না, তাহলে চেঞ্জ করে ফেলি স্ক্রিপ্ট। 1.5 দিন শ্যুট হয়ে গেছে। বাপরে বাপরে বাপ, আমার একটু শুনে কেমন লাগছে। 1.5 দিন পর আপনি বলছেন চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, পরে মোশাররফ ভাই আমি বসে গল্প চেঞ্জ করছি কিড সুলাইমানে। গল্প চেঞ্জ করে যেই প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে সেই প্রেক্ষাপট ঢাকায় শ্যুট হবে না, আমরা শ্যুট করছি ঢাকায়। পরে ওই দিনই আমরা হাউজ ভাড়া করে আমরা চলে গেছি গ্রামে, এবং ওই নাটকে আবার নতুন করে শ্যুট করি। বাকি 4 দিন না 5 দিন আমরা শ্যুট করছি ওই নাটকের আগের সব শ্যুট বাদ দিয়ে। সম্ভব মানে এটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এবং সেই নাটক যখন হিট করে তখন বললাম যে না, আসলে আমি যদি তৃপ্তি না পেতাম, আমি যদি চালিয়ে যেতাম, তাহলে ওই নাটকটা দর্শক পেত না। এবং 1.5 দিন শুটিং করার পরে আমি তখন নতুন 2016 সালের ঘটনা বলতেছি, টাকার একটা ফ্যাক্ট। এবং আমার মনে আছে ওই নাটকে আমার কোনো প্রফিট ছিল না, কারণ 1.5 দিন শ্যুট করে ফেলছি, ওই কস্টিং তো ঠিকই হয়েছে। ওই নাটকে মোশাররফ ভাই টাকা কম নিয়েছিলেন, এক্সট্রা শুটিং দিয়েছিল সবাই। মোশাররফ ভাই তো এই ছাড়গুলো দেয় সে সব সময়, ভীষণ রকম যে খরচ বেশি হয়ে গেছে সে বুঝতেছে, সে কম নেয়, ঠিক আছে যা, এগুলো সে করে। সো ওইটা খুব দারুণ ছিল ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা মোশাররফের সাথে। ডিরেক্টর সাজিন আহমেদ বাবুর জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাটা শুনে নিলাম, কথায় কথায় একদম শেষের দিকে চলে এসেছি। আরও গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে ছুটির ঘন্টা বেজে গেছে। তো অ্যানিলাকে আমি বলবো দর্শকদের জন্য কিছু বলতে। দর্শকদের কাছে আসলে একটাই বলার, আমরা তো আসলে দর্শকদের জন্যই কাজ করছি, তো তাদের সবার অ্যাপ্রিসিয়েশন আমাদের খুবই ভালো লাগে। আমরা আসলেই, তারা তো দেখেনি, আরও বলতে চাই যে অবশ্যই আপনারা বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা গল্পের বই পড়বেন, কবিতা পড়বেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। দর্শকদের জন্য কিছু বলতে বলবো। দর্শকই তো সব আমাদের, দর্শক না থাকলেও তো আমরা থাকতামই না। দর্শকদের ভালোবাসায় আমাদের আজকের এই অবস্থান বা আমাদের কাজ, আমাদের কর্মজীবন সব কিছু। দর্শকদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞ। আমি আরেকটা মানুষের কাছে কৃতজ্ঞ জানাতে চাই, সেটা হলো সৈয়দা সামসিয়ারা সাইকা, থিয়েটারের। সেই আমাকে অ্যাক্টিং শেখানোর ক্ষেত্রে থিয়েটার অনেক হেল্প করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আমি আমার দর্শকের কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আর একদম শেষের দিকে আমি বিদায় নিয়ে নেব, তবে তার আগে আমি একটু ঘরের সূত্র বিভীষণ নিয়ে জানতে চাই যে কি কি সারপ্রাইজ আসছে সামনে। সারপ্রাইজটা দারুণ। ওর মোশাররফের সাথে ওর বিয়ে হয়ে গেছে এবং এটা কেউ জানে না নাটকে। সারপ্রাইজ শেষ করে দিল। না না, এটা চলে আসছে আই থিঙ্ক। এটা খুব মজার হবে যে আলাদা সংসার করে কেউ জানে না, লুকিয়ে লুকিয়ে সংসার, বিয়ে করা ওর সাথে লুকিয়ে লুকিয়ে সংসার করা, ওই মজাটা ভীষণভাবে মানুষ খুব এনজয় করবে।
অনেক ধন্যবাদ। ঘরের শত্রু বিভীষণের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এছাড়াও সামনে যে কাজগুলো আসছে সেগুলোর জন্য শুভকামনা রইল। খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু আমাদেরকে ইনভাইট করার জন্য আজকে, এনটিভিকে তো ধন্যবাদ, অনেক সুন্দর একটা সময় কাটলো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথার রাত। আরও একবার মনে করিয়ে দিই, এনটিভিতে প্রতি রবি, সোম, মঙ্গল ঠিক রাত 8টা 20 মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। কেউ দেখতে ভুলবেন না। বেশি বেশি করে ঘরের শত্রু বিভীষণ দেখবেন এবং আমাদের সঙ্গে তো এতক্ষণ অভিনয় শিল্পী, ডিরেক্টর ছিলেনই, তাদেরকে রিভিউ জানাবেন কেমন লাগছে। একদম তো শুনলাম যে আপনারা রীতিমতো সাজেশন দিয়ে বসেন ডিরেক্টরকে, তো আরও বেশি বেশি সাজেশন দেবেন, তাতেই আমাদের ভালো লাগবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি।